আজকে হচ্ছে 2 এপ্রিল 2026 সাল। একটা নতুন ভ্রমণ কাহিনীতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে আমার শুরু হচ্ছে আমার পরবর্তী ভ্রমণ কাহিনী, দার্জিলিং ভ্রমণ। আমি গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমার সুন্দরবন ভ্রমণের সমগ্র ডিটেলস ভিডিও আমার চ্যানেলে, তার ভিডিও আছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সুন্দরবনটা কেমন, সেখানে গিয়ে কোন কোন জায়গায় থাকার ব্যবস্থা করা আছে, সুন্দরবনের জঙ্গল কীরকম, সাইট সিন কী কী আছে, সমস্ত তথ্য ইনফরমেশন সমেত তার ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে। সেটা আমি দেখিয়েছি আমার চ্যানেলে। সেই সুন্দরবন ভ্রমণ কাহিনী শেষ করে আমি আজকে শুরু করতে চলেছি আমার পরবর্তী একটা সুন্দর ভ্রমণ কাহিনী, দার্জিলিং ভ্রমণ। তো সেটা যতক্ষণ সেখানে না যাচ্ছি, সেখানে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি না করছি, ততক্ষণ আমি বুঝতে পারবো না যে জায়গাটা কীরকম। তো যা দেখবো, যেটুকু দেখবো সমস্ত কিছু তুলে আনার চেষ্টা করব। তবে কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ ভিডিওগ্রাফি করার সময় অনেক জায়গায় বাধা বিপত্তি আসে, অনেকে অবজেকশন দেয়। বিশেষ করে আমি মানুষের ভিডিও চট করে করি না, অনেকে হয়তো পছন্দ করেন না, সেই জন্য যারা যেচে ভিডিও করতে চান তাদেরই ভিডিও আমি করি। তো যাই হোক, আমি আমার নেক্সট ভিডিও শুরু করতে চলেছি। দার্জিলিং ভ্রমণ থাকবে একটা খুব সুন্দর ট্রেন জার্নি ভিডিও। বন্দে ভারতের করে যাচ্ছি আমি, বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছি, তার ভিডিও থাকবে খাওয়া দাওয়ার মান কীরকম, পরিষেবা কীরকম, সেখানে কীরকম কী কী পরিষেবা আছে সেগুলো সব দেখাবো। আজকে আমি যাচ্ছি IRCTC-তে থাকবো, রিটায়ারিং রুমে থাকবো হাওড়া স্টেশনে, সেটা তার একটা রিভিউ দেখাবো আপনাদের। তারপর আমি NGP-তে পৌঁছে সেখানে একটা রিটায়ারিং রুম বুক করেছি, তার রিভিউ করব। তো সেখানে NGP থেকে বা দার্জিলিং যাব আমি টয় ট্রেন থেকে দার্জিলিংয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এই পরিকল্পনায় বেরোচ্ছি, জানি না কোথায় কোন বিপত্তি আসবে না আসবে, কারণ টয় ট্রেন সবসময় চলে না। দার্জিলিংয়ে কিন্তু প্রায় ধস নামলে কিন্তু টয় ট্রেন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু স্থগিতাদেশ চলে আসে। তাই কী হবে আমি বলতে পারছি না, তবে আশা করছি একটা খুব সুন্দর ভ্রমণ জানিয়ে আপনাদের সামনে তুলে আনতে পারবো, সে আশা নিয়ে বেরোচ্ছি। যেটুকু পারবো, যেখানে যাব, যেটুকু দেখবো সব কিছু তুলে আনার চেষ্টা করবো। এছাড়া দার্জিলিংয়ের সাইট সিন থাকবে, জানি না কী কী সাইট সিন দেখাবে। আমি কোনোদিন দার্জিলিং যাইনি আজ পর্যন্ত, এই প্রথম যাচ্ছি। যা দেখবো দার্জিলিংয়ের সাইট সিনে সব কিছু দেখাবো আপনাদেরও। আমি যেভাবে ঠিক ভ্রমণটা করব, ঠিক সেইভাবে আপনারাও আমার সঙ্গে ভ্রমণটা করতে পারবেন। তো আপাতত দার্জিলিংয়ের সাইট সিন আমাদের 1 থেকে 2 দিন দেখানো হবে। তো যেটা আমি শুনলাম ট্যুরিং ম্যানেজারের মুখ থেকে, যে মনাস্ট্রি ওখানে আছে, একটা মনাস্ট্রি দেখানো হবে, একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা দেখানো হবে, টাইগার হিল দেখানো হবে, বাতাসিয়া লুপ দেখানো হবে। এই সমস্ত সাইট সিন আমরা দেখানো হবে। আরও কয়েকটা আছে, নাম জানি না। তো সেখানে গিয়ে যদি কোনো ইনফরমেশান তথ্য পাই সেই জায়গা সম্পর্কে, সেই জায়গার তথ্য সম্পর্কে ইনফরমেশান সময় সেই জায়গার ভিডিও থাকবে আমার চ্যানেলে। এছাড়া আমি যেভাবে ভ্রমণটা করব সেই ভ্রমণটাও আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আজকে আমি স্টে করবো হাওড়া স্টেশনে রিটায়ারিং রুমে। আমার ট্রেন হচ্ছে 2:05 শান্তিনিকেতন এক্সপ্রেস। তো চলো, বেশি দেরি করবো না, আমার হাতে টাইম নেই বেশি, বেরিয়ে পড়বো কিছুক্ষণ পর। দেখাতে চলেছি আর একটা খুব সুদীর্ঘ ভ্রমণ কাহিনী আমার কেডি লাইভস্ট্রিম চ্যানেলে। আর এইরকম সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী কিন্তু ডিটেলসে একমাত্র কেডি লাইভস্ট্রিম চ্যানেলে পাবে তোমরা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিওর সঙ্গে পুজো পরিক্রমা দেখতে হলে কেডি লাইভস্ট্রিম চ্যানেলের সঙ্গে থাকো। চলো এবার বেরিয়ে যাই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে অটোতে। বর্ধমান শহরের একঘেয়েমি আর গরমে হাঁপিয়ে উঠে অবশেষে দার্জিলিং পাহাড়ের ডাক আর উপেক্ষা করতে পারলাম না। কুয়াশায় ঢাকা পাহাড় আর সেই সঙ্গে ধোঁয়া ওঠা 1 কাপ চা আর কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ, এই নিয়ে শুরু হলো আমার স্বপ্নের পাহাড়ের রানী, পশ্চিমবঙ্গের কাশ্মীর, দার্জিলিং ভ্রমণ। কিছুদিনের জন্য যান্ত্রিক জীবন থেকে বিরতি, কুয়াশা আর ঠান্ডা আবহাওয়া, আর সেই সঙ্গে পাহাড়ের প্রতি ভালোবাসা ও দীর্ঘদিনের ইচ্ছা পূরণের স্বপ্ন নিয়ে শুরু হলো আমার এই ভ্রমণ কাহিনী। বন্ধুরা, উঠে পড়লাম অটোতে। আজকে হচ্ছে 2 এপ্রিল 2026 সাল। এখন বাজছে ঠিক দুপুর 1টার সময়। এখন চলেছি হাওড়া স্টেশনের দিকে। আজকে আমি ডাইরেক্ট দার্জিলিং যাচ্ছি না, আমার দার্জিলিং ভ্রমণ কাহিনী শুরু হয়ে গেল। আজকে আমি যাবো প্রথমে হাওড়া স্টেশনে আজকে রিটার্নিং রুমে থাকবো। কাল সকাল 6টার সময় আমি বন্দে ভারতে করে যাচ্ছি, প্রথমে NGP, আর NGP থেকে আমি টয় ট্রেনে যাবো দার্জিলিং। এই গোটা সমগ্র ভ্রমণ কাহিনীটা আমার কেডি লাইভস্ট্রিম চ্যানেলে দেখাবো।
আর সে উদ্দেশ্য নিয়ে এখন এগিয়ে চলেছি বর্ধমান স্টেশনের দিকে। একটা খুব সুন্দর ভ্রমণ জার্নি করতে চলেছি। সুন্দরবন ভ্রমণ কাহিনী তো শেষ হয়ে গেল, এবার শুরু হয়ে গেছে আমার দার্জিলিং ভ্রমণ কাহিনী। এর সমগ্র ডিটেলস ভিডিও থাকবে আমার কেডি লাস্টিং চ্যানেলে। আমাদের মতো বাঙালিদের ঘোরার জন্য সব থেকে পছন্দের জায়গা হচ্ছে পুরী, দীঘা আর এই দার্জিলিং। কারণ এই দার্জিলিং, পুরী এবং দীঘা খুব অল্প খরচের মধ্যেই ঘুরতে পারা যায়, বেশি পয়সা কিন্তু খরচা হয় না। দার্জিলিং, পুরী এবং দীঘাতে অল্প খরচার মধ্যে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। পুরীতে গেলে তোমরা যেমন সমুদ্র দেখতে পাবে, আবার দার্জিলিংয়ে গেলে পাহাড়ের দৃশ্য তো চোখে পড়বে, সেই সঙ্গে স্নোফল থেকে শুরু করে বরফও দেখতে পাওয়া যায়। আর সুন্দরবনে গেলে ঘন জঙ্গল কিন্তু আমাদের চোখে পড়ে, অর্থাৎ জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র সমস্ত কিছু কিন্তু এই তিনটে জায়গাকে কেন্দ্র করে দেখতে পাওয়া যায়। যার জন্য আমাদের মতো বাঙালিদের এই পুরী, দীঘা সমেত দার্জিলিং একটা অত্যন্ত প্রিয় গন্তব্যস্থান ঘোরার জন্য। বিশেষ করে 2-3 দিনে ছুটি পেলে আমরা সবাই এই কারণে কিন্তু এই তিনটে জায়গা ঘুরতে বেরিয়ে পড়ি। তো আমিও আজকে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো বলে। কুয়াশা মাখা সৌন্দর্য, তারপর বরফাবৃত পাহাড়ের যে সৌন্দর্য, যে হিম শীতল প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো তুলে আনার পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। একটা কথা তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে যখন তোমরা কোথাও ঘুরতে যাবে, যত দূরে থাকো না কেন, বেশি দূরে হলেও তো কথাই নেই, যদি কাছাকাছি দূরত্বের মধ্যে তোমাদের স্টেশন থাকে বা এয়ারপোর্ট থাকে, সবসময় কিন্তু যতটা পারবে হাতের সময় নিয়ে বেরোবে। এই দেখো, আজকে যেমন আমি বর্ধমান স্টেশন যাচ্ছি, আমি যেখানে থাকি সেখান থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও আমি প্রায় ঘন্টা 2 আগে কিন্তু বেরিয়ে পড়েছি। কারণ রাস্তাঘাটে জ্যামের একটা ব্যাপার থাকে, জ্যামে তো মোটামুটি কখন যে ফেসে যাবো তার ঠিক নাই। জ্যাম থাকতে থাকতে 8 ঘন্টা বা 30 মিনিট 40 মিনিট লেগে গেল, এই একটা ফ্যাক্টর কিন্তু কাজ করে। আর সব থেকে যেটা ডেঞ্জারাস জিনিস, যেটা ভয়ের কারণ, সেটা হচ্ছে মনে করো বেরোনোর পর দেখা গেল যে কোনো ইম্পর্টেন্ট জিনিস বাড়িতে খুলে ফেলে চলে এসছো। হয়তো আমার 2টার সময় ট্রেন, যেমন আমার আজকে 2টার সময় ট্রেন, আমি হয়তো বেরোলাম 1:30টার সময় বা 1টার সময়, এবং 1টার সময় বেরিয়ে আমি যখন অটোতে উঠলাম বা টোটোতে উঠলাম, তখন হয়তো আমি খেয়াল করলাম যে আমি মোবাইলটা ফেলে চলে এসেছি, বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা ট্রেনের টিকিটটা ফেলে চলে এসেছি, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমি ঘরে ফেলে চলে এসেছি। তার জন্য কী করতে হবে, আমাকে আবার সে ঘরে যেতে হবে, চাবি খুলতে হবে এবং সেই জিনিসগুলো আমাকে আবার নিতে হবে। এই একটা কিন্তু ঝুঁকি থেকে যায় তোমরা যদি হাতে সময় না নিয়ে বেরো ভ্রমণ করার সময়। ওই জন্য আমি সবসময় বলবো যে যখনই যেখানে যাও না কেন, যত কাছেই থাকো না কেন, সবসময় চেষ্টা করবে কমসে কম 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে। যদি দেখা যায় বেরোনোর পর কোনো কিছু বাড়িতে ফেলে এসছো, তাহলে কিন্তু তখন সেটা বাড়িতে গিয়ে সেটা আবার নিয়ে তোমরা আবার কিন্তু ঠিক যথাযথ সময় কিন্তু তোমরা ট্রেনটা ধরতে পারবে, নাহলে কিন্তু তোমাদের ট্রেন ফেল করার একটা প্রচণ্ড সম্ভাবনা থাকে। এই জিনিসটা কিন্তু যে কোনো ভ্রমণ যাত্রার সময় মাথায় রাখবে। বিশেষ করে দূরপাল্লা যখন ভ্রমণ করবে, কোনো ইম্পর্টেন্ট ট্রেন আছে, যত কাছাকাছি থাকো না কেন, কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোবে। বিফোর টাইম স্টেশনে পৌঁছে যাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ ট্রেন যথাসময়ে আসবে, যথাসময়ে তোমরা ট্রেনে উঠতে পারবে, কোনো টেনশন বা চাপ কিছু থাকবে না। কিন্তু যদি তোমরা ট্রেনটা ফেল করো বা টিকিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু যাত্রাটাই বাতিল হয়ে যেতে পারে। এই জন্য সবসময় হাতে সময় নিয়ে বেরোবে, যেটা এখন আমি করছি। দেখো, আমি বেরিয়ে গেছি 12টার সময়, আমার ট্রেন 2টোর সময়, আমার মাত্র 3 কিলোমিটার যাবো, তার জন্য আমি হাতে কত সময় নিয়ে বেরিয়েছি। এখন আমরা বিগ বাজারের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। এখন জেলখানা মোড়ের কাছে আছি। আজকে দিনটা বেশ ভালোই আছে, রৌদ্র খরচের দিন, বেশ ভালোই গরম পড়েছে, হালকা গরম আছে। এতদিন আকাশে মেঘ ছিল এবং ভালোই বৃষ্টিপাত হয়েছে, যার জন্য একটা ঠান্ডা ওয়েদার ছিল কিছুদিন যাবৎ। তো সেই নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আবার দার্জিলিং ভ্রমণটা বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায়, কারণ বৃষ্টি পড়লে
দার্জিলিংয়ে বেশিরভাগ জায়গায় কিন্তু ধস নামার সম্ভাবনা থাকে, সে একটা চিন্তা ছিল। তো দেখছি আপাতত সবই ঠিক আছে, মেঘমুক্ত আকাশ হয়ে গেছে এবং হালকা গরমও আছে। জেলখানা মোড় বেরিয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান স্টেশনের মধ্যে পৌঁছে যাবো। শপিং মলটা নতুন হয়েছে, স্টাইল বাজার। বর্ধমান কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ করে যাচ্ছে, প্রচুর শপিং মল করে উঠছে, প্রচুর বাড়িঘর হচ্ছে, পুরনো বাড়িঘর যা আছে সব ভেঙে ফেলা হচ্ছে আস্তে আস্তে। বর্ধমানকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এখানে একটা নতুন শপিং মল হচ্ছে দেখলাম, স্টাইল বাজার বলে, এটা আগে ছিল না। নতুন নতুন অনেক জায়গায় অনেক নতুন নতুন শপিং মল হচ্ছে, যার জন্য বর্ধমানে কিন্তু এখন জায়গার দাম অনেক বেড়ে গেছে। কলকাতাতেও কিন্তু কস্টলি হয়ে গেছে এখন এই বর্তমানের জায়গার দাম। আর বিশেষ করে পুরনো ঘরবাড়ি যেগুলো আছে সেগুলো তো ঘরবাড়ি ভেঙে কোনোটাতে দিয়ে দিচ্ছে, এবং যার ফলে কিন্তু প্রচুর বর্ধমান শহরে ফ্ল্যাট গড়ে উঠছে আস্তে আস্তে, এবং বর্তমান ধীরে ধীরে আরও উন্নতি সাধন করছে। বর্ধমান স্টেশন পৌঁছে গেলাম, এবার নামবো এখানে। এখন বাজছে দুপুর 1:07। বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওইখান থেকে ধরবো আমার হাওড়া স্টেশন যাওয়ার ট্রেন। 2:05 আসবে শান্তিনিকেতন এক্সপ্রেস। তো সেই শান্তিনিকেতন এক্সপ্রেসে আমার সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন করা আছে, তো সেই ট্রেনে করে যাব আজকে হাওড়া স্টেশন। এখানে একটা এটিএম কাউন্টার করেছে, টিকিট কাউন্টারটা আছে ওইদিকে, এদিকে একটা ফুড কাউন্টার আছে খাওয়া দাওয়া করার জন্য। আর এখান দিয়ে আমরা ঢুকবো স্টেশনের ভিতরে। এখন বাজছে দুপুর 1:15। 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে বোলপুর শান্তিনিকেতন 12,338 সুপারফাস্ট ট্রেন। এটা বর্ধমানে অ্যারাইভাল টাইম হচ্ছে 2:05, আর 2:07 বর্ধমান ছেড়ে বেরিয়ে যায়। বর্ধমানের পর কিন্তু এই শান্তিনিকেতন এক্সপ্রেসের আর কোনো স্টপেজ নেই। বর্ধমানের পর নেক্সট স্টপেজ হচ্ছে একদম হাওড়া। বোলপুর থেকে হাওড়ার দূরত্ব হচ্ছে 146 কিলোমিটার, আর 146 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 12,338 নম্বর শান্তিনিকেতন এক্সপ্রেস 2 ঘন্টা 30 মিনিট সময় নেবে। আর এই ট্রেনটা বিকেল 3:40-এর সময় হাওড়া স্টেশনে পৌঁছাবে। এখন একটা সুন্দর সুদীর্ঘ ভ্রমণ জার্নি করার উদ্দেশ্যে বেরিয়েছি, বসে আছি বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে হাওড়া যাবার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কৃপয়া ধ্যান দিন, গাড়ি সংখ্যা F3054। বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ভালোই গরম পড়েছে। আমি যখন কাশ্মীর ভ্রমণ করেছিলাম তখন সালটা ছিল 2022 সাল, আর ডেটটা ছিল 10 এপ্রিল, আর আজকে হচ্ছে 2026 সাল, আর তারিখটা হচ্ছে 2 এপ্রিল। মাত্র 8 দিন আগে এই দার্জিলিং ভ্রমণে বেরিয়েছি, অর্থাৎ সালটা 2022-এর পরিবর্তে হচ্ছে 2026, আর টাইমটা হয়েছে 2টোর পরিবর্তে এখন প্রায় 1:30। টাইমটা মোটামুটি একই আছে, সময়টাও একই আছে, খালি সালটা চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচারে কিন্তু একটা হিউজ ডিফারেন্স লক্ষ্য করছি। 2022 সালে যখন আমি এই বর্ধমান স্টেশনে এসেছিলাম এবং এখান থেকে রাজধানী এক্সপ্রেস উঠেছিলাম, তখন কিন্তু একটা মারাত্মক রকমের গরম পড়েছিল। সেই গরমটা কিন্তু এখন ফিল করতে পারছি না। গরমটা আছে তুলনামূলকভাবে কিন্তু অনেক কম আছে। গ্রীষ্মকালীন যে উষ্ণতা, সেই উষ্ণতার মধ্যে
একটা ভ্রমণ জার্নি করবো, দার্জিলিং উদ্দেশ্যে যাচ্ছি। দার্জিলিংয়ে গিয়ে তো নিশ্চয়ই ঠান্ডা পাবো। সেখানে মোটামুটি আমাদের শীতকালে শীতকালে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটাই পাবো আশা করছি দার্জিলিংয়ে। তো সে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। তোমরা যারা কাশ্মীর যেতে চাইছো তাদেরকে এই ট্রেনটা ধরতে হবে। এই ট্রেনটাতে তোমরা যেতে পারবে কাশ্মীর। এটা জম্মু পর্যন্ত যায়। আমাদের যে যখন গ্রুপ ট্যুর হয় কাশ্মীরে, আমি যে ভ্রমণ সংস্থার সঙ্গে যাই সেই ভ্রমণ সংস্থার মালিক সমস্ত কাশ্মীর ভ্রমণটা এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে থাকে। বর্ধমান থেকে উঠি আমরা সবাই এই জম্মু তাওয়াই। একটা খুব ভালো ট্রেন, LHP কোচযুক্ত ট্রেন জম্মু তাওয়াই। অনেক দিন ধরে এটা ভারতীয় রেলের সঙ্গে যুক্ত আছে, এখনও এর সুনাম অক্ষুণ্ণ করে রেখেছে এবং এটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 48 ঘন্টা পর জম্মু পৌঁছায়। বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেইন লাইন। জম্মু তাওয়াই ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে জম্মুর উদ্দেশ্যে। টাইম হচ্ছে 1:26 আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে কুলিক এক্সপ্রেস। 13,054 কুলিক এক্সপ্রেস রাধিকাপুর স্টেশন থেকে ছাড়ে ভোর 5:45 এবং হাওড়া স্টেশনে পৌঁছায় ঠিক বিকেল 3:24। আর এই রাধিকাপুর স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু ঘন ঘন পরিবর্তন হয়, বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডা ওয়েদার থাকে। তাই দার্জিলিং তোমরা যে ঋতুতেই যাও না কেন, যে সিজনে যাও না কেন, অবশ্যই কিন্তু গরম পোশাক সঙ্গে রাখবে। আর বিশেষ করে একটা ছাতা বা রেইনকোট কিন্তু এমার্জেন্সি হিসেবে সবসময় সঙ্গে রাখবে, দরকার হোক চাই না হোক। রেইনকোট এবং ছাতা এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দার্জিলিং গেলে সঙ্গে রাখতে হবে। আর তোমাদের মধ্যে কেউ যদি ভিডিওগ্রাফি করতে পছন্দ করো তাহলে কিন্তু সঙ্গে অবশ্যই ছাতাটা রেখো, কারণ ভিডিওগ্রাফি করার সময় কিন্তু ছাতাটা তোমাদের বৃষ্টির হাত থেকে বলো বা স্নোফলের হাত থেকে বলো, এই ছাতাটা কিন্তু বাঁচাবে। বিশেষ করে দার্জিলিংয়ে কিন্তু যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন সে ঠান্ডা ওয়েদারের মধ্যে যদি বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির হাত থেকে তোমরা নিজেদেরও সুরক্ষিত রাখতে পারবে, সেই সঙ্গে তোমাদের ক্যামেরাও কিন্তু সুরক্ষিত থাকবে। তাই দার্জিলিং ভ্রমণ করলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে রেইনকোট বা ছাতা এই দুটো জিনিস রাখার চেষ্টা করো, দরকার হোক চাই না হোক। আমি কিন্তু রেইনকোট নিয়ে নিই, ছাতাটা নিয়ে নিয়েছি। আমি যে কোনো জায়গায় যখনই ভ্রমণে যাই ছাতাটা সঙ্গে রাখি, কারণ ওয়েদারের যে সেটা প্রেডিকশন করা খুব মুশকিল। কখন বৃষ্টি নামবে, কখন যে রৌদ্র প্রচল আকাশ থাকবে সেটা বোঝা যায় না। যে কোনো জায়গায় যে কোনো মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আর আমি যদি ভিডিওগ্রাফি করি, একটা ভিডিও করার আমার শখ আছে, আমার ইউটিউবে চ্যানেল আছে। আর আমি বিশেষ করে সাইট সিনের ভিডিওগুলো বেশি বানাই, তাই আমাকে কিন্তু ছাতা সবসময় সঙ্গে রাখতে হয়, যাতে বৃষ্টি এলে সে বৃষ্টির মধ্যে আমি ছাতার মধ্যে আমার ক্যামেরাটা ধরে এবং নিজেকে ছাতার মধ্যে রেখে ভিডিওগুলো করতে পারি। সুন্দরবনে ঠিক যেভাবে আমি গোটা সুন্দরবন ভ্রমণটা করেছি, 2 থেকে 3 দিন টানা প্রবল বর্ষণ হয়েছে, সে প্রবল বর্ষণের মধ্যেও কিন্তু আমি ভিডিও করে বেরিয়ে আসতে পেরেছি নিজেকে সুরক্ষিত রেখে এবং আমার নিজের মোবাইল ক্যামেরা সুরক্ষিত রেখে, শুধুমাত্র ছাতা নিয়ে যাওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু তোমরা যখন ভ্রমণে যাবে ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। কুলিক এক্সপ্রেস ট্রেন বর্ধমান ছেড়ে বেরিয়ে গেল আর শিয়ালদা বর্ধমান লোকাল ঢুকছে। এই ট্র্যাকটাতে আছে বর্ধমান শিয়ালদা লোকাল, আর এইদিকের ট্র্যাকটাতে একটা বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে। এই লোকাল ট্রেনটা যদি সেটে চলে যায় তাহলে 3 নম্বরে দেবে শান্তিনিকেতন এক্সপ্রেস, আর যদি সেটে না যায় তাহলে 4 নম্বরে দেওয়ার সম্ভাবনা আছে। এখনও পৌঁছাতে দেরি আছে শান্তিনিকেতন এক্সপ্রেস, 35 মিনিট মতো দেরি আছে। দেখি কোথায় যায়, যেখানে দিক না কেন সেখান থেকে আবার উঠতে হবে। এখন আপাতত আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আশা করছি আর 15 থেকে 20 মিনিটের মধ্যে শান্তিনিকেতন এক্সপ্রেস চলে আসবে। অ্যারাইভাল টাইম হচ্ছে 2:05 আর হল্টিং টাইম হচ্ছে
ঠিক 2 মিনিট 2:07 কিন্তু এটা ডিপার্চার করে। আর বর্ধমান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে ঠিক 95 কিলোমিটার। আর এই 95 কিলোমিটার দূরত্বের মধ্যে কিন্তু এই শান্তিনিকেতন এক্সপ্রেসে আর কোনো স্টপেজ নেই। একদম বোলপুর থেকে হাওড়া পর্যন্ত মোট 2 জায়গায় এই শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়ায়। 12,338 এবং 12,337। 12,337টা হচ্ছে আপ শান্তিনিকেতন এক্সপ্রেস আর 12,338টা হচ্ছে ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস। তো আজকে আমি জার্নি করব ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসে, যেটা আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। আর এটার দুটো স্টপেজ আছে। ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর থেকে যখন আসবে, ফার্স্ট স্টপেজ হচ্ছে ঘুষকরা, আর সেকেন্ড স্টপেজ হচ্ছে বর্ধমান। ঘুষকরা এবং বর্ধমান স্টপেজের পর কিন্তু আর কোনো স্টেশনে কিন্তু এই ট্রেন দাঁড়াবে না। শান্তিনিকেতন এক্সপ্রেস হচ্ছে একটা সুপারফাস্ট ট্রেন, যেটা সপ্তাহে প্রত্যেক দিন হাওড়া থেকে বোলপুর এবং বোলপুর থেকে হাওড়া চলে। আপ শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10:10 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, বর্ধমান স্টেশনে পৌঁছায় 11:07। 11:27 এটা ঘুষকরায় পৌঁছায় এবং ঘুষকরায় হল্টিং টাইম হচ্ছে 1 মিনিট। 11:28 এটা ঘুষকরা ছেড়ে বেরিয়ে ঠিক দুপুর 12:30টার সময় এটা বোলপুর পৌঁছায় এবং বোলপুরে ঠিক আধ ঘন্টা কাজসেরে থাকে। কাজসেরে থেকে 1:10 আবার বোলপুর থেকে ছেড়ে বর্ধমান পৌঁছায় 2:05। বর্ধমানে হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। 2:07 এখান থেকে বেরিয়ে যায় আর 3:40 হাওড়া স্টেশনে পৌঁছায়। সপ্তাহে 7 দিন এই শান্তিনিকেতন এক্সপ্রেস চলে। প্রতিদিন কিন্তু এই ট্রেনটা হাওড়া টু বোলপুর এবং বোলপুর টু হাওড়া অপারেট করে। একটা জম্মুতয় বেরিয়ে গেল জম্মুর দিকে, আর একটা জম্মুতয় যাচ্ছে হাওড়ার দিকে। কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, এটা আগ্রা যাচ্ছে, উত্তরপ্রদেশের আগ্রা, যেখানে তাজমহল আছে। তোমরা যারা তাজমহল দেখতে চাইছো ডাইরেক্ট হাওড়া থেকে আগ্রা যেতে পারবে এই ট্রেনটায়। কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এইমাত্র কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস বর্ধমান স্টেশন স্কিপ করে বেরিয়ে গেল। তোমরা যারা আগ্রা যেতে চাইছো, তাজমহল দেখতে চাইছো, তারা কিন্তু এটা যেতে পারো। এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট আগ্রা যাবে। অর্থাৎ তোমাদের প্রথমে এখান থেকে দিল্লি গিয়ে দিল্লি নেমে এবার সেখান থেকে ট্রেন চেঞ্জ করে যে আগ্রা যাওয়ার একটা ঝামেলা বা ঝক্কি, সেটা কিন্তু করতে হবে না। তোমরা কিন্তু ইচ্ছা করলে ডাইরেক্ট এই কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে আগ্রা পৌঁছাতে পারবে। আর একটা ট্রেন ঢুকছে কলকাতা জয়নগর এক্সপ্রেস, একটা লোকাল ট্রেন দেখো ছেড়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন হচ্ছে এমন একটা জায়গা, সারাদিন এখানে বসে বসে ইচ্ছা করলে ট্রেন দেখে কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়। বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি, আধ ঘন্টাও হয়নি। আধ ঘন্টার মধ্যে কত ট্রেন যে এখান থেকে বেরিয়ে গেল, কত এক্সপ্রেস ট্রেন বর্ধমান স্টেশনে দাঁড়ালো, 2-4টে এক্সপ্রেস ট্রেন স্কিপ করে বেরিয়ে গেল, 2-3টে লোকাল ট্রেন ঢুকলো, কোনোটা কাজখানে চলে গেল বা কোনোটা হাওড়া দিকে যাচ্ছে। প্রচুর কিন্তু ট্রেন এই বর্ধমান স্টেশনে উপর দিয়ে যাতায়াত করে প্রতিদিন। তোমাদের বর্ধমান স্টেশনে যারা কাছাকাছি জায়গায় যাদের বাড়ি আছে বা কাছাকাছি জায়গায় যারা অবস্থান করছে বর্ধমান স্টেশনে, তারা ইচ্ছা করলে কিন্তু এই বর্ধমান স্টেশনে এসে বেশ কয়েক ঘন্টা প্রতিদিন ট্রেন দেখে কিন্তু কাটিয়ে দিতে পারো। এটা একটা খুব ভালো অপশান। ভ্রমণে যাওয়ার থেকে কিন্তু এই বর্ধমান স্টেশনে বসে ট্রেন দেখার যে অভিজ্ঞতা, ট্রেন দেখার যে আনন্দ, সেটাও কিন্তু কম নয়। ভ্রমণের পরিবর্তে কিন্তু বিকল্প হিসেবে এটা করা যেতেই পারে। আবার একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বর্ধমান কাটোয়া লোকাল। আগে কিন্তু
বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার যে ট্রেনগুলো ছিল সেগুলো সব ছোটো লাইনের ট্রেন ছিল, অর্থাৎ ন্যারো গেজ লাইনের ট্রেন ছিল। সেই ন্যারো গেজ লাইনের ট্রেন কিন্তু এখন উঠে গেছে এবং তার পরিবর্তে ব্রড গেজ লাইন শুরু হয়ে গেছে। আর সেই ব্রড গেজ লাইনে করে তোমরা যদি রেলপথে বা ট্রেনে করে বর্ধমান থেকে কাটোয়া যেতে চাও তারও কিন্তু ব্যবস্থায় বর্ধমান স্টেশনে আছে। এবং এই ট্রেনগুলো কিন্তু বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এই বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার লোকাল ট্রেনগুলো ছাড়ে এবং সে তোমরা ইচ্ছে করলে বর্ধমান স্টেশন থেকেও কিন্তু কাটোয়া যেতে পারো। এখানে কিন্তু ন্যারো গেজ লাইন এখন বর্তমানে নেই, ন্যারো গেজ লাইন কিন্তু উঠে গেছে। এখন কাটোয়া যেতে হলে তোমাদের এই ব্রড গেজ লাইনে করেই এবং মেমু ট্রেন যেগুলো আছে সেই মেমু ট্রেনে করে কিন্তু বর্ধমান থেকে কাটোয়া যেতে হবে। Through train will be passing from platform number 4. Please keep safe distance. 4 নম্বর প্ল্যাটফর্মে আবার একটা ট্রেন আসছে। कृपया सुरक्षित दूरी। বর্ধমান স্টেশনে প্রিমিয়াম ট্রেন ছাড়া কিন্তু সব ট্রেনই মোটামুটি দাঁড়ায়, আর যে ট্রেনগুলো দাঁড়ায় না সেগুলো প্রিমিয়াম ট্রেনই হয় বেশিরভাগই। তো এইমাত্র অ্যানাউন্সমেন্ট করছে যে 4 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে থ্রু ট্রেন যাবে। জানি না কোন ট্রেন যাবে, তবে যে ট্রেনই যাক না কেন, বন্দে ভারত, শতাব্দী বা রাজধানীর মধ্যে ট্রেন হলেও হতে পারে। দেখি কোন ট্রেন যায়। शहीद एक्सप्रेस हावड़ा से चलकर रामपुरहाट को जाने वाली गाड़ी कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। May I have your attention? শহীদ এক্সপ্রেস ঢুকছে আর প্ল্যাটফর্ম নাম্বার 4-এ একটা কোনো প্রিমিয়াম ট্রেন বেরোবে। হাওড়া দেওঘর এক্সপ্রেস বর্ধমান স্টেশনে ঢুকছে 13,031। এইমাত্র বর্ধমান স্টেশনে ঢুকলো হাওড়া দেওঘর এক্সপ্রেস 13,031। একটা পর একটা ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। আধ ঘন্টা হলো বর্ধমান স্টেশনে বসে আছি, এখনও শান্তিনিকেতন এক্সপ্রেসে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট করবে, জানি না কোথায় দেবে। আর বেশিক্ষণ নাই, 5 থেকে 7 মিনিট বাকি আছে। দেখো আর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আজমির শিয়ালদা। আজমির শিয়ালদা বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই আজমির শিয়ালদা এক্সপ্রেসে বর্ধমানে অ্যারাইভাল টাইম হচ্ছে দুপুর 1:49, 3 মিনিট দাঁড়ায় আর 1:52 বর্ধমান ছেড়ে বেরিয়ে যায়। আর পরবর্তী স্টপেজ হচ্ছে শিয়ালদা। 4 নম্বরে বন্দে ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো যেটা বলছিলাম যে বর্ধমান স্টেশনে সাধারণত প্রিমিয়াম ট্রেনগুলো কিন্তু দাঁড়ায় না, বাকি সব ট্রেনে কিন্তু দাঁড়ায়। বলতে গেলে আমার ডান দিকে বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে, বাঁ দিকে ঢুকছে আর একটা। এর মধ্যে বাঁ দিকে ট্রেনটা দাঁড়াবে বর্ধমান স্টেশনে আর ডান দিকে ট্রেনটা দাঁড়াবে না। একমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন যেগুলো আছে, অর্থাৎ বন্দে ভারত, শতাব্দী, দুরন্ত, রাজধানী, এই সমস্ত ক্যাটাগরির ট্রেনগুলোই কিন্তু বর্ধমান স্টেশনে দাঁড়ায় না। কিন্তু তা বলে সব ট্রেন যে দাঁড়ায় না তা নয়, কিছু কিছু রাজধানী এক্সপ্রেস দাঁড়ায়, আবার প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেনও দাঁড়ায়। বন্দে ভারতে কিন্তু এখনও অবধি বর্ধমানে কোনো স্টপেজ নেই, কোনো বন্দে ভারতই কিন্তু বর্ধমান স্টেশনে এখনও অবধি দাঁড়ায় না। ভবিষ্যতে বর্ধমানে স্টপেজ দেবে কি দেবে না সেটা আমার জানা নেই। যদি দেয় তাহলে সেটা একটা খুবই ভালো সুখবর হবে বর্ধমানবাসীর জন্য। আশা করছি আগামী ভবিষ্যতে এই বন্দে ভারতে একটা স্টপেজ পাবো আমরা এই বর্ধমানে। এখন এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এর দিকে। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। হাওড়া ভোপাল লালকুয়া এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখন বাজছে 2:05। 2:05 বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাওড়া ভোপাল লালকুয়া এক্সপ্রেস। এখানে ঢোকার কথা এই সময় শান্তিনিকেতন এক্সপ্রেসে, তো সেই জায়গায় ঢুকছে হাওড়া ভোপাল লালকুয়া এক্সপ্রেস। তাহলে আমাদের ট্রেন এখন কতক্ষণ পর আসবে আমি নিজেও জানি না, কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি এখনও পর্যন্ত বোলপুর টু হাওড়া যাওয়া শান্তিনিকেতন এক্সপ্রেসে।
12,338 ডাউন, বোলপুর টু হাওড়া, শান্তিনিকেতন এক্সপ্রেস বর্ধমান স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তবে যে 20 মিনিটে শান্তিনিকেতন এক্সপ্রেস বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এখন বাজছে ঠিক দুপুর 2:20 15 মিনিট লেটে বর্ধমান স্টেশনে ঢুকেছে 12,338 ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস। এইমাত্র বর্ধমান স্টেশন ছেড়ে দিল, যাচ্ছি হাওড়ার দিকে। আজকে রাতটা হাওড়া স্টেশনে থাকবো, রিটার্নিং রুমে থাকবো, আর পরদিন সকালে শুরু করবো আমার দার্জিলিং ভ্রমণ কাহিনী। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, চলেছি হাওড়ার দিকে। এটা সুন্দর সুদীর্ঘ ভ্রমণ কাহিনী রচনা করবো। আগে বলো। হচ্ছে D16। তো সেই জায়গায় একজন শ্রীলঙ্কার মহিলা বসে আছেন। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ওনার সিটটা ওনার সঙ্গে এক্সচেঞ্জ করার জন্য। উনি আমার সঙ্গে ওনার সিটটা যখন এক্সচেঞ্জ করতে চাইলেন আমি রাজি হলাম, এবং ওনার সিটে আমি বসতে গিয়ে দেখি যে সিটের ধারে কোনো রকম জানলা নেই। আর ওনার যে সিটটা আমার বসার কথা ছিল, তো সেই জায়গায় না বসে আমি দরজার ধারে চলে এসেছি ভিডিও করবো বলে। কারণ এই দরজার ধারে জায়গাটা সাধারণত খুব নিরিবিলি হয়ে থাকে এবং ভিড় থাকে না বলে চলে। তাই এখানে খুব মন খুলে কথা বলা যায়। আর এই জায়গাটা দরজার সঙ্গে যে কাঁচটা লাগানো আছে, দেখতে পাচ্ছি আমার পিছনে কাঁচ আছে, এই কাঁচটা দিয়ে বাইরের সাইডটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই ঠিক করলাম বর্ধমান থেকে একদম শিয়ালদহ পর্যন্ত এখানে দাঁড়িয়ে কাটিয়ে দেবো। তো সেই উদ্দেশ্য নিয়ে একদম দরজার ধারে দাঁড়িয়ে আছি। দরজাটা আমি লক করে দিয়েছি ভেতর থেকে। আমি নিয়ে ভিডিও করি না, সে এক্সপ্রেস ট্রেনে হোক বা লোকাল ট্রেনে হোক, দরজার ধারে দাঁড়িয়ে ভিডিও করলে একটু ভিতর থেকে ভিডিওটা করি এবং কোনোরকম ঝুঁকি নিই না, যেহেতু এটা একটা সুপারফাস্ট ট্রেন। প্রথম আমার চ্যানেলে দেখাচ্ছি বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত একটা সুপারফাস্ট ট্রেনের সংক্ষিপ্ত ট্রেন জার্নির ভিডিও। এই ভারতবর্ষে পরিবহনের ক্ষেত্রে ট্রেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলি শহর, নগর এবং এমনকি প্রত্যন্ত গ্রামগুলোকেও কিন্তু সংযুক্ত করে থাকে। ট্রেন ভ্রমণ সাশ্রয়ীকারী হয়ে থাকে, আরামদায়ক হয় এবং পরিবেশ বান্ধবও হয়ে থাকে। আর আমার কাছে এই ট্রেনের ভ্রমণ কেবল আনন্দই দেয় না, বরং এটি আমার নিজের দেশ ও মানুষ সম্পর্কে জানতেও সাহায্য করে।
ট্রেন কিন্তু চট করে স্পিড কমায় না। বিশেষ করে শান্তিনিকেতন এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেন মোটামুটি 100-র উপর স্পিডে চলে, কিন্তু কোনো কারণবশত শক্তি করার পর এই জায়গাটায় একটু স্লো করেছে। হাওয়াটাও আসছে, বেশ ভালো লাগছে। আমি সাধারণত আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো করে থাকি সে সমস্ত ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু সাইট সিনের উপর হয়ে থাকে। আমি কিন্তু লোকের ভিডিও বেশি বানাই না বা নিজেকে বেশি ক্যামেরার সামনে উপস্থাপন করি না, কারণ আমি যেহেতু ঘুরতে যাচ্ছি, ওরা পরিকল্পনা নিয়ে বেরিয়েছি, তাই যে সমস্ত জায়গায় ঘুরি বা যে সমস্ত জায়গায় দেখি আর কি সাইট সিনগুলো, তো সেইগুলো তো তুলে নিয়ে আসার চেষ্টা করি এবং সেটার উপরে বেশি ফোকাস করি। সেই জন্য আমার চ্যানেলে বেশি খাওয়া দাওয়ার ভিডিও থেকে শুরু করে বেশি লোকজনের ইন্টারভিউ এই সমস্ত কিন্তু থাকে, কিন্তু খুব কম। আমি নিজের থেকে কিন্তু যেচে কারোর ভিডিও করি না বা কোনো লোককে কি বলি না আমি আপনার সঙ্গে ভিডিও করতে চাই। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে আমার কাছে আসে, আমার সঙ্গে ভিডিও করতে চায়, তবেই আমি তার সঙ্গে ভিডিও করি। আমার চ্যানেলে কিন্তু সাইট সিনের ভিডিও বেশি থাকে, বিশেষ করে উইন্ডো ভিডিও, বাসের উইন্ডো ভিডিও, ট্রেনের উইন্ডো ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য, নৌকা ভ্রমণ, বাস ভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আছে, পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, এসব ভিডিও কিন্তু আমি বেশি বানাই। এরকমই একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেন জার্নি করছি। বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি। ট্রেন আবার স্পিড নিয়ে নিয়েছে, কথা বলতে বলতে ট্রেন দেখো কত স্পিড নিয়ে নিল। আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন খুব অল্প স্পিডে চলছিল, কিন্তু এখন খুব হাই স্পিডে চলছে। পাশ দিয়ে ছুটে চলা মাঠ, পুকুর আর গ্রামগুলোকে আমি দেখছিলাম এই ট্রেনের দরজার জানলা দিয়ে। ট্রেনের মৃদু দুলুনি আর অপর প্রান্তের খোলা দরজা দিয়ে আসা ঠান্ডা বাতাস আমার এই যাত্রাটিকে আরামদায়ক ও প্রশান্তিদায়ক করে তুলছিল। এখানে চারপাশে কেউ নেই, কথা বলতে সুবিধা হচ্ছে, ফাঁকায় বেশ কথা বলতে পারছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। যেহেতু আমি একদম শান্তিনিকেতন এক্সপ্রেসে বাথরুমের পাশে দাঁড়িয়ে আছি, তো চলে গেল চটপট তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই যে 2026 সালে শান্তিনিকেতন এক্সপ্রেসে চলমান অবস্থায়, মানে আমরা সাধারণত বাথরুমে যে ভিডিওগুলো দেখে থাকি যখন স্টার্টিং পয়েন্টে দেখে থাকি, অর্থাৎ যখন কোনো স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে সেই অবস্থায় বাথরুমের রিভিউগুলো দেখে থাকি। কিন্তু চলমান অবস্থায় যখন ট্রেনটা চলছে, অর্থাৎ অর্ধেক পথ অতিক্রান্ত হয়ে গেছে, সেই অবস্থায় শান্তিনিকেতন এক্সপ্রেসের প্রাথমিক কন্ডিশন কীরকম আছে, তো সেইটা একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে যে শুরুতে যখন ট্রেনটা দাঁড়িয়ে থাকে স্টেশনে, তখন যে আমরা বাথরুমের রিভিউ করি তার সঙ্গে চলমান অবস্থায় যে বাথরুমের রিভিউ, তার ডিফারেন্সটা তোমরা তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসের বাথরুমের ভিউ। জলটা দেখে নিই কেমন আছে, জলটা পড়ছে কিনা দেখে নিই একবার। জল পড়ছে না, জলের অবস্থা খুব খারাপ, জল নেই। ইন্ডিয়ান টয়লেট, ফ্যান মোটামুটি ঠিক আছে, জল পড়ছে না, ভালো আছে। ছোট্ট টয়লেট, সব কিছু ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে ঠিক আছে, কিন্তু কোনোরকম জল পড়ছে না। জল সার্ভিসটা কিন্তু অবশ্যই দেখা উচিত। জল সার্ভিস না থাকলে কিন্তু যাত্রাকালীন অবস্থায় কিন্তু আমরা অসুবিধায় পড়তে পারি। এটা কিন্তু একটা ব্যাপার, যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কন্ডিশন দেখালাম 12,338 নম্বর ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসের বাথরুমের কন্ডিশন। নো ওয়াটার, প্লিজ এটা দেখবেন একটু। এখানে একটা কেবিনের মতো করে দেওয়া আছে, লাগেজ রাখার কেবিন। এখানে আপনারা ইচ্ছা করলে বড় যদি লাগেজ নিয়ে আসেন, বড় লাগেজ ফাগেজ রাখার ব্যবস্থা করে দেওয়া আছে। এটা একটা বড় ফেসিলিটি শান্তিনিকেতন এক্সপ্রেসে। এদিকেও একটা ছোট লাগেজ রুমের মতো করা আছে। বলতে পারছি না এই রুমটা কিসের জন্য করা হয়েছে, আমি প্রথম দেখছি এরম জাতীয় কিন্তু
রুম আমি দেখিনি আজ পর্যন্ত ট্রেনে, এই প্রথম দেখছি। সাধারণত এই জায়গাটা বাথরুমটা থাকে, দুটো বাথরুম থাকে, একটা বাথরুম বাঁ দিকে থাকে, একটা বাথরুম ডান দিকে থাকে। এখানে এই জায়গাটা বাথরুমটা থাকার কথা, কিন্তু বাথরুমটা দেখতে পাচ্ছি না। বাথরুমের জায়গায় এখানে একটা স্টোরেজ রুমের মতো দেখতে পাচ্ছি। ট্রেন ভ্রমণ শুধু যাতায়াতের একটি মাধ্যম নয়, এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতাও বটে, যা সব বয়সের মানুষের মনে আনন্দ নিয়ে আসে। গাড়ি বা বাসের মতো নয়, ট্রেন ভ্রমণ আপনাকে আরাম করতে, জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে এবং গতিশীল দৃশ্য দেখার সুযোগ করে দেয়। ট্রেন বিভিন্ন মানুষের সাথে পরিচিত হওয়ার, নতুন খাবার চেখে দেখার এবং পৃথিবীকে এক অনন্য উপায়ে পর্যবেক্ষণ করারও সুযোগ এনে দেয়। আর এই ট্রেন যাত্রায় আমার যেটা সব থেকে ভালো লাগছিল সেটা হচ্ছে এই গতিশীল দৃশ্য দেখা। দুপুরের আলোয় সবুজ মাঠ আর ছোট ছোট পুকুরগুলোকে সত্যিই সুন্দর লাগছিল। ওই দিকটা আছে এসি চেয়ার কার, আমাদেরটা হচ্ছে সেকেন্ড সিটিং, আর ওই দিকটা হচ্ছে এসি চেয়ার কার। ট্রেন থেকে আমি প্রকৃতির এই সুন্দর দৃশ্য এবং ট্রেনের শব্দ সত্যি উপভোগ করছিলাম। মনে হচ্ছিল সমস্ত পুকুর, বাড়ি আর গাছগুলো সব পিছন থেকে দৌড়াচ্ছে, আর আমি আমার হৃদয় দিয়ে এই সমস্ত কিছু উপভোগ করছিলাম। এই কারণে ট্রেন যাত্রা আমার কাছে সবসময় আকর্ষণীয় হয়ে থাকে, কারণ এটি আমার মনকে আকর্ষণ করে এবং আমার মনকে খুশিতে ভরিয়ে তোলে। এরকমভাবে কিন্তু ট্রেন জার্নি আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি, এই প্রথম করছি। 12,337 নম্বর আপ, এটা হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যায়। সেটা কিন্তু 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে 146 কিলোমিটার যাত্রা অতিক্রম করে। 12,337 নম্বর শান্তিনিকেতন এক্সপ্রেসে গড় গতিবেগ হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডাউন 12,338 নম্বর। এই 12,338 নম্বর ডাউন যে শান্তিনিকেতন এক্সপ্রেস আছে, এর গড় গতিবেগ হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ডাউন যে ট্রেনটা আছে সেটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া পর্যন্ত যে 146 কিলোমিটার যাত্রা আছে, এই 146 কিলোমিটার অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় নেয়, যেহেতু এর গড় গতিবেগটা কম। এই হচ্ছে এই দুটো ট্রেনের বৈশিষ্ট্য। আর এই ট্রেনটাতে মোট 16টা কোচ আছে, ইঞ্জিন আছে, ইঞ্জিনের পর আছে গার্ডের একটা কোচ যেটাকে বলা হয় SLRD। তারপর আছে মোট 13টা জেনারেল কোচ, আর আছে 2টো এসি চেয়ার কার, আর বাকিগুলো আছে D1 থেকে D5 আছে সেকেন্ড সিটিং বা দ্বিতীয় শ্রেণীর কামরা। সেকেন্ড সিটিং যে কামরাগুলো আছে এগুলো হচ্ছে নন এসি। আমি এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড সিটিং, আমি রিজার্ভেশন করে যাচ্ছি, আমি অনলাইনে রিজার্ভেশন করেছি। তো D1-এ আমি এখন আছি। D1-এ 6 আমার সিট নাম্বার ছিল, কিন্তু সেখানে একজন শ্রীলঙ্কার মহিলা বসে গেছেন, উনি আমার সঙ্গে এক্সচেঞ্জ করতে গেলেন, ওনাকে আমি সিটটা ছেড়ে দিয়েছি। আর তার পরিবর্তে আমি চলে এসেছি একদম দরজার ধারে বসে বসে ভিডিওটা করছি। তো এখন যাচ্ছি সেই 12,338 নম্বর শান্তিনিকেতন এক্সপ্রেসে হাওড়ার দিকে। একটা খুব সুন্দর ভ্রমণ কাহিনী রচনা করবো বলে দার্জিলিং ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না কী হবে, পথে কোথায় কী ঘটবে না ঘটবে কিছু জানি না। যা হবে, যেটুকু দেখবো, যেখানে যেখানে যা যা সাইট সিন করবো সব কিছুই তুলে আনার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়ে এখন চলেছি আমার এখনকার মতো গন্তব্য হাওড়ার দিকে।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার এই জমিগুলো, গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও আপনারা গেলে খুঁজে পাবেন না। এই পশ্চিমবঙ্গের যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম। আর ট্রেনে ভ্রমণ করতে করতে এই গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে আমার কী যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। আর ট্রেন থেকে যখন এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি তখন তার আনন্দটাই কিন্তু অন্য রকমের হয়ে থাকে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করতে শুরু করলে বারবার উপভোগ করতে মন যায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যে মন তখন হারিয়ে যায়। স্কিপিং কামারকুণ্ডু অ্যাট ভেরি লো স্পিড। তারকেশ্বর যেতে হলে আপনাদের কিন্তু এই কামারকুণ্ডু স্টেশনে নামতে হবে। যদি বর্ধমান থেকে হাওড়া আপনারা কর্ড লাইনের মাধ্যমে যান তাহলে কিন্তু এই কামারকুণ্ডু স্টেশনে নেমেই আপনাদের তারকেশ্বর যেতে হবে। আর যদি মেন লাইনের মাধ্যমে যান তাহলে আপনাদের নামতে হবে শাওড়াফুলি স্টেশনে। আর শাওড়াফুলি থেকে তারকেশ্বর যাবার পথেই এই কামারকুণ্ডু স্টেশনটি পড়বে। ট্রেন থেকে পরন্ত বিকেলের বাইরের এই প্রাকৃতিক দৃশ্য আমি চমৎকারভাবে উপভোগ করছিলাম। নীল আকাশে সাদা মেঘের ভেলা, বিস্তৃত জুড়ে সবুজের সমাহার, সমস্ত কিছু দেখতে এই ট্রেন থেকে দারুণ লাগছিল। এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চাইছিল বারবার। কারণ প্রকৃতির মাঝে থাকলে আমি মনের মধ্যে একটা অদ্ভুত রকমের প্রশান্তি অনুভব করে থাকি। বিশেষ করে ট্রেন থেকে নীল আকাশের নিচে সবুজ ধান ক্ষেতের সৌন্দর্য দেখতে আমার দারুণ লাগে। এদিকে তাকাচ্ছিলাম, সব জায়গাতে দেখছিলাম সবুজ আর সবুজের সমাহার। আসলে ট্রেন থেকে প্রকৃতির এই সৌন্দর্য আমাকে এতটাই আকৃষ্ট করে যে প্রশংসা করে শেষ করা যায় না। প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্য এই ট্রেন থেকে আমরা দেখতে পাই। কারণ ট্রেন এক জায়গায় থেমে থাকে না, ট্রেন গতিশীল। আর ট্রেনের সঙ্গে যখন আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে থাকি তো সেগুলো কিন্তু গতিশীল হয়ে থাকে, সেই সঙ্গে পরিবর্তনশীল হয়। এই ট্রেন থেকে আমরা সকালে প্রাকৃতিক সৌন্দর্য দেখি, কখনো দুপুরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে থাকি, আবার কখনো পরন্ত বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করি। তাই সকালের আবহাওয়া হোক বা গধূলির বিকেলের আবহাওয়া হোক, প্রতিটা সৌন্দর্যই আমাকে কিন্তু এই ট্রেন থেকে আকৃষ্ট করে। ট্রেন থেকেই আমি যখন এই গ্রামীণ পরিবেশে মাঠের সৌন্দর্য দেখছিলাম বেশ ভালোই লাগছিল আমার।
চ্যানেলে ছোট ভ্রমণ সিরিজ, বড় ভ্রমণ সিরিজ থেকে শুরু করে পুজো পরিক্রমা পুজো কিন্তু পাবে। এই দার্জিলিং যে ভ্রমণটা করছি এটা হচ্ছে একটা ছোট সিরিজের ভ্রমণ কাহিনী। এর আগে একটা ছোট সিরিজের ভ্রমণ কাহিনী ভ্রমণে দেখালাম, সেটা ছিল সুন্দরবন ভ্রমণ কাহিনী। এটাও ছিল একটা ছোট সিরিজের ভ্রমণ কাহিনী। মোটামুটি 3 থেকে 4টে পর্বের ভিডিও নিয়ে যে সমস্ত ভ্রমণ কাহিনীগুলো আমি তৈরি করবো সেগুলো সব ছোটো ছোটো সিরিজের মধ্যে পড়বে। আর 10 থেকে 12টা পর্বের ভিডিও নিয়ে আমি যে সমস্ত ভ্রমণ কাহিনীগুলো তৈরি করবো সেগুলো সব বড় বড় ভ্রমণ কাহিনীর মধ্যে পড়বে। আমার আগামী পরবর্তী কিছু ভ্রমণ কাহিনী আসবে আমার চ্যানেলে, সেগুলো সব বড় বড় ভ্রমণ সিরিজের মধ্যে পড়বে। যেমন রাজস্থান ভ্রমণ আছে, উত্তরপ্রদেশ ভ্রমণ আছে, এগুলো পরবর্তী ভ্রমণ পরিকল্পনায় আছে। এছাড়া আছে ডুয়ার্সের পরিকল্পনা আছে, ডুয়ার্সের ভ্রমণ কাহিনীটা ছোটো সিরিজের ভ্রমণ কাহিনীর মধ্যে পড়বে। আর সেই সঙ্গে বর্ধমান শহরের সমস্ত পুজো পরিক্রমার ভিডিও আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে ডিটেলস একদম। তোমরা তো অনেক পূজা প্যান্ডেলের ভিডিও দেখো, অনেক ছোট ছোট করে দেখায়, সেরকম কিছু ভালোভাবে বুঝতে পারা যায় না পূজা প্যান্ডেলগুলো কীরকম, ভেতরের মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা মানে কীরকম হয়ে থাকে, সেগুলো ডিটেলসে কোনো চ্যানেল দেখায় না। একমাত্র আমার এই কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলেই কিন্তু প্রত্যেকটা পূজা প্যান্ডেলের ভিডিও আমি দেখেই থাকি। আমাদের বর্ধমান শহরে প্রায় 40 থেকে 45টা পূজা প্যান্ডেলের ভিডিও আমি করি, দুর্গা পূজা এবং কালী পুজো মিলিয়ে, যেগুলো প্রত্যেকটা পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও থাকে। সেটা যদি দেখতে চাও তাহলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে কিন্তু এরকম জাতীয় পূজা পরিক্রমা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ছোটো ছোটো ভ্রমণ সিরিজের ভিডিও তোমরা পাবে। যেমন এটা আমি দার্জিলিং যাচ্ছি, এটা হচ্ছে ছোটো ভ্রমণ সিরিজের একটা ভ্রমণ কাহিনী হতে চলেছে। এটা ভিডিও আসবে কিছুদিন পর। সুন্দরবন ভ্রমণ কাহিনী তোমাদের দেখালাম, সুন্দর ভ্রমণ পর্ব ছিল। বর্ষার মধ্যে করেছিলাম, বৃষ্টির মতো যে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কতটা হতে পারে একটা সুদীর্ঘ নৌকা ভ্রমণের মাধ্যমে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। সুন্দরবনের সমস্ত সাইট সিন তোমাদের দেখিয়েছি। এবার চলেছি আর একটা ছোটো ভ্রমণ সিরিজের কাহিনী দেখাতে তোমাদের, সেটা হচ্ছে দার্জিলিং। আর এরপর পরবর্তী সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু বেশিরভাগ প্রোগ্রাম কিন্তু বড় বড় সিরিজের ভ্রমণ কাহিনী দিয়ে আসবে। এছাড়াও আমি এই ভ্রমণ কাহিনীগুলো বাদ দিয়েও আর একটা ভ্রমণ কাহিনী করে থাকি, যেটা সচরাচর কোনো চ্যানেলে তুমি দেখতে পাবে না। সেটা হচ্ছে নাইট টু নাইট প্রোগ্রাম। নাইট টু নাইটের প্রোগ্রাম, অর্থাৎ আমরা রাতের বেলায় বেরোবো, পরদিন সকালবেলায় আমরা যেখানে যাব সেইখানে পৌঁছাবো, সারাদিন সেখানে কাটাবো, সেখানে পিকনিক করব, সেখানে যদি কিছু সাইট সিন থাকে সেই সাইট সিনগুলো আমরা করব। সাইট সিনের যে অপরূপ প্রাকৃতিক দৃশ্য সেগুলো তুলে নিয়ে আসবো, সেই সঙ্গে ভ্রমণ যাত্রাটা আমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এক রাতের যে প্রোগ্রামগুলো নাইট টু নাইট প্রোগ্রাম, সেটাও কিন্তু আমি দেখেই থাকি। সেটা কিন্তু খুব বেশি আসে না, বছরে একবার হয়তো যাই, কিন্তু যেখানে যাই না কেন তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে। অর্থাৎ আমার চ্যানেলে ছোটো ভ্রমণ সিরিজ, বড় ভ্রমণ সিরিজ, নাইট টু নাইট প্রোগ্রাম থেকে শুরু করে বর্ধমানের সমগ্র পূজা পরিক্রমা তোমরা পেয়ে যাবে। যদি এই সমস্ত ভ্রমণ কাহিনী ঘরে বসে দেখতে চাও বা বর্ধমান শহরে পূজা পরিক্রমা ঘরে বসে দেখতে চাও, তাহলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলকে অবশ্যই সঙ্গে রাখো।
হচ্ছে হাওড়া, যেখানে আমি নামবো। নেমে আমি যাব সোজা আজকে নিউ কমপ্লেক্সে, যে হাওড়ার যে রিটার্নিং রুম আছে নিউ কমপ্লেক্সে করেছে, সেই নিউ কমপ্লেক্সে আমার রিটার্নিং রুম বুক করা আছে, সেখানে আজ রাতটা কাটাবো। আজকে তোমাদের এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ ক্লাসের রিটার্নিং রুম সমেত আপার ক্লাসের রিটার্নিং রুম, সেকেন্ড ক্লাসের রিটার্নিং রুম, আর সেই সঙ্গে নিউ কমপ্লেক্সে যে রিটার্নিং রুম হয়েছে তার সমস্ত ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। সাধারণত হাওড়া স্টেশনে কিন্তু কোনো রকম রিটার্নিং রুম অনলাইনে বুক করা যায় না। অনলাইনে বুক করতে গেলে কিন্তু হাওড়া স্টেশনে তোমরা রিটার্নিং রুম বুক করতে পারবে না। সেটা কীভাবে, কোন ফোন নাম্বারে ফোন করলে তোমরা হাওড়া স্টেশনে ঘরে বসে রিটার্নিং রুম বুক করতে পারবে, সেটা আজকে আমি আমার চ্যানেলে দেখাবো। আর সেই সঙ্গে থাকবে হাওড়া স্টেশনের সমস্ত রিটার্নিং রুমের ডিটেলস ভিডিও, সমস্ত তথ্য ইনফরমেশন সমেত রিটার্নিং রুমগুলো কীরকম, কী কী পরিষেবা দেয়, সেখানে কী কী ফেসিলিটি আছে, চার্জ কত এক একটা রুমের, ডরমিটরি চার্জ কত, ডবল বেডরুমের চার্জ কত, এসি রুমের চার্জ কত, সমস্ত কিছু তথ্য আজকে এই হাওড়া স্টেশনে রিটার্নিং রুমের সম্পর্কে আমি তুলে ধরবো আমার চ্যানেলে। হাওড়া স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। 3:40 को जाते टाइम एक घंटा मारे तो है क्या, हमारा 1 घंटा तो है ये भी तो है। আমার পরবর্তী নাইট টু নাইট প্রোগ্রাম হচ্ছে নালন্দা, রাজগীর, বৌদ্ধগয়া, পায়াপুরি এবং সেই সঙ্গে থাকছে হাজারদুয়ারি। এটা 2026 সালের ডিসেম্বর মাসে আসছে। আমি প্রতি বছর একটা করে নাইট টু নাইট প্রোগ্রামের ভিডিও আমি আমার চ্যানেলে দেখাই। এবছর এই ভিডিওটা থাকবে। আমরা সাধারণত প্রতি বছর ডিসেম্বর বা জানুয়ারি মাসে একটা পিকনিক করে থাকি। সেই পিকনিকটা একটু দূরে হয়ে থাকে এবং সেটা নাইট টু নাইটের প্রোগ্রাম হয়ে থাকে। এবং সেই নাইট টু নাইটের প্রোগ্রামে আমরা কীভাবে সে যাতায়াতটা করি, সমস্ত একটা বাস জার্নি ভিডিও থাকে, সেই সঙ্গে একটা পিকনিক ট্যুরে ভিডিও থাকে, সেই সঙ্গে সেখানে গিয়ে আমরা যে সাইট সিনগুলো করি তার একটা ভিডিও আমি তুলে নিয়ে আসি। আর সেটা এবছরের শেষের দিকে আসছে, 2026 সালের ডিসেম্বর অথবা 2027 জানুয়ারিতে আমাদের হবে। মোটামুটি ফাইনালাইজ হয়ে আছে নালন্দা, রাজগীর, পায়াপুরি, বৌদ্ধগয়া আর সেই সঙ্গে হাজারদুয়ারি। এই কটা জায়গায় আমরা যাব। এটা কিন্তু অ্যাকচুয়ালি নাইট টু নাইট প্রোগ্রাম বলে ভুল বলা হবে, কারণ এটা আমরা যেদিন যাচ্ছি সেদিন রাতটা আমরা কোনো হোটেলে থাকবো, থেকে আমরা পরদিন আবার সেখানকার সাইট সিন করে পিকনিক করে ফিরে আসবো। এটা নাইট টু নাইট প্রোগ্রাম ঠিক বলা যাবে না, এটা 2 দিনের প্রোগ্রাম আছে আমাদের। তো এইটা আমাদের 2026 সালের ডিসেম্বর মাসে আসছে। তেরো 2021 হাওড়া রক্সল সুপারফাস্ট ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটা বর্ধমানের টাইম হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা। যারা নেপাল যেতে চাইছো তাদের কিন্তু এই ট্রেনটা করে যেতে হবে, হাওড়া রক্সলে যেতে হবে। এখন বাজে 4:20 এইমাত্র শান্তিনিকেতন এক্সপ্রেসে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে এখন আমি যাব হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ ক্লাসের যে রিটার্নিং রুম আছে সেইখানে যাব। সেখানে আজকে রাতটা স্টে করব। আর কালকে এই হাওড়া স্টেশন থেকেই করে যাবো এনজিবি। দেখতে পাচ্ছ আমি এখন হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। আমার বাঁ দিকে আছে শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটাতে করে এইমাত্র এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে।
আর এখন চলেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ ক্লাসের রিটার্নিং রুমের দিকে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার হাওড়া স্টেশনে আসবো, আর তারপর আমরা দেখাবো এই রিটার্নিং রুমগুলোর অবস্থান কোন কোন জায়গায় আছে, কোন কোন প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে অবস্থিত এই সমস্ত রিটার্নিং রুমগুলো, সেগুলো তার একটা ভিডিও দেখাবো তোমাদের। ওল্ড কমপ্লেক্সের ভিডিও থাকবে, নিউ কমপ্লেক্সের ভিডিও থাকবে, সেই সময় থাকবে আপার ক্লাস ওয়েটিং রুমের ভিডিও, সেই সময় থাকবে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের ভিডিও। এগুলো সব কিন্তু হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্ম, কোনোটা 6-7 প্ল্যাটফর্মের উল্টো দিকে, আর কোনোটা 12 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে অবস্থিত। তো সেই সমস্ত রিটার্নিং রুমগুলোর রিভিউ আমার চ্যানেলে দেখাবো। তখন এখন আপাতত চলেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে। শান্তিনিকেতন এক্সপ্রেসে হাওড়া স্টেশন পৌঁছে আমি সোজা চলে এসেছিলাম এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। রাতে এখানেই ছিলাম, পরদিন সকালে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমি এখন এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের যে নিউ কমপ্লেক্স আছে সেই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের একটা রিটার্নিং রুমে। এখানে রিটার্নিং রুমটা আমি আছি, সেটা হচ্ছে ডরমিটরি। আমি অনলাইনে হাওড়া স্টেশন রিটার্নিং রুম যখন বুক করতে গিয়েছিলাম তখন কিন্তু অনলাইনে বুক করতে পারিনি। তোমরা কিন্তু যখন হাওড়া স্টেশনে রিটার্নিং রুম বুক করতে চাইবে অনলাইনে, সেটা কিন্তু করতে পারবে না, এখানে এসে কিন্তু বুকিংটা করতে হবে। এটা কিন্তু অনেকে জানে না, সেটা কীভাবে করতে হবে আমি একটু পরে তোমাদের সব সেটা বলে দেবো। আমি ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে একদম নিউ কমপ্লেক্স পর্যন্ত যে রিটার্নিং রুমগুলো এখানে আছে, যে মানে থাকার ব্যবস্থা এখানে আছে, সেই সমস্ত থাকার ব্যবস্থার একটা ভিডিও আমি করব কিছুক্ষণ পর, সন্ধে হয়ে গেলে। তো এখনও সন্ধে হয়নি, আমি এই জাস্ট এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের রিটার্নিং রুমের ডরমিটরি কাউন্টারে। তো আমি এখানে এলাম, এখানে এসে নিচে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে রিসেপশনে গেলাম। রিসেপশনে গিয়ে বললাম যে ডরমিটরি রুমে থাকতে চাই, তো থাকা যাবে কি? বললো হ্যাঁ, এখানে ডরমিটরি রুমে থাকা যাবে, কিন্তু শুধুমাত্র মেলরা থাকতে পারবে। ফিমেলদের জন্য রিসেন্টলি এই নিউ কমপ্লেক্সে ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে, আগে কিন্তু ছিল না। ওল্ড কমপ্লেক্সে কিন্তু মহিলারা কিন্তু কোনোরকমভাবে থাকতে পারবে না। মহিলাদের থাকার ব্যবস্থা কিন্তু ওল্ড কমপ্লেক্সের যে রিটার্নিং রুম আছে বা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জের যে রিটার্নিং রুম আছে সেখানে কিন্তু মহিলাদের জন্য কোনো ডরমিটরি ব্যবস্থা নেই। আর নিউ কমপ্লেক্সে মেল এবং জেন্টস এবং লেডিস দুজনের জন্যই কিন্তু ডরমিটরি ব্যবস্থা করা আছে। তো সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। আমি ডরমিটরিটার একটা ভিডিও দেখাচ্ছি। এখন আমি ডরমিটরিতে বসে আছি, এরপর আমি বেরোবো। আর ওল্ড কমপ্লেক্সটা কোথায় অবস্থিত, ওল্ড কমপ্লেক্সের কোথায় কোথায় গেলে তোমরা রিটার্নিং রুম পাবে, সেটার একটা ভিডিও আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্ম আর 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে কিন্তু 3টে থাকার ব্যবস্থা আছে। 10 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, 6 আর 7 নম্বরের উল্টো দিকে আছে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম, আর 12 নম্বর যে প্ল্যাটফর্ম তার উল্টো দিকে আছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। তো আমি সব এখন বলতে পারছি না সঠিকভাবে। তো যাই হোক, আমি একটু পরে যাব সেখানে গিয়ে আমি ডিটেলসে তোমাদের দেখাবো যে কোন কোন প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই ওল্ড কমপ্লেক্সে তোমরা এসে থাকতে পারবে। আর নিউ কমপ্লেক্সে যদি থাকতে চাও তাহলে সেই রাস্তাটা কোন দিক দিয়ে কীভাবে আসছে, ওল্ড কমপ্লেক্সের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার পাশ দিয়ে তোমাদের আসতে হবে, 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এবং 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলে তোমরা এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংটা দেখতে পাবে। মিও আমরে বলে একটা কাউন্টার আছে, মিও আমরের ঠিক কাউন্টারের পাশে অবস্থিত এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জটা, সেটাও আমি দেখিয়ে দেবো লোকেশনটা, এবং সেটা ঢুকে কীভাবে রিটার্নিং রুম বুক করতে হবে সেটা সব ডিটেলসে দেখিয়ে দেবো। আর ডরমিটরি যদি রিটার্নিং রুম তোমরা বুক করতে চাও তাহলে এখানে এসে ডাইরেক্ট বুক করতে হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা এই ডরমিটরি বুকিং করতে পারবে না। তোমাদের হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া স্টেশনে এসে নিউ কমপ্লেক্সের যে রিটার্নিং রুম এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে ঢুকতে হবে, ঢুকে রিসেপশনে গিয়ে বলতে হবে যে আমি ডরমিটরি রুম বুক করতে চাই। তাহলে ওরা তখন তোমাদের আইডি কার্ডটা চাইবে, আইডি কার্ড আর পিএনআর নাম্বারটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। পিএনআর নম্বর না দেখালে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে না।
তো আমি পিএনআর নম্বর দিলাম আর আমার আইডি কার্ডটা দিলাম, দুটো দেখানোর ফলে আমাকে আর 945 টাকা লাগলো। 12 ঘন্টার জন্য লাগে 945 টাকা, আর 6 ঘন্টা 8 ঘন্টার জন্য বিভিন্ন ট্যারিফ আছে। তো সেখানে আমি একবার কি কথা বলবো যে কত ঘন্টার জন্য কত লাগবে না লাগবে। আর এখানে কিন্তু সিটিংয়েরও ব্যবস্থা আছে, বসে তোমরা যদি সময় কাটাতে চাও তাহলে কিন্তু পার ঘন্টা পিছু 50 টাকা করে লাগবে। আর একটা আছে কনফারেন্স হলে কিন্তু পার ঘন্টা পিছু 400 টাকা করে তোমাদের দিতে হবে, 500 টাকা। ওল্ড কমপ্লেক্সে যদি কনফারেন্স হলে বসে সময় কাটাও তাহলে 6 জন একসঙ্গে বসতে পারবে, সেক্ষেত্রে ঘন্টা পিছু লাগবে 400 টাকা করে। আর যদি নিউ কমপ্লেক্স এসে কনফারেন্স রুম আছে একটা, সেখানে 6 জন একসঙ্গে বসে তোমরা সময় কাটাতে পারবে, তো সেক্ষেত্রে লাগবে 500 টাকা প্রতি ঘন্টা। তো সেটাও আমি একবার দেখিয়ে দেবো তোমাদের। এছাড়া সিটিংয়ের ব্যবস্থা আছে, তোমরা বসে যদি পার ঘন্টা পিছু তোমরা সময় কাটাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে 10 টাকা করে ওল্ড কমপ্লেক্সে। আর নিউ কমপ্লেক্সে মনে হয় 50 টাকা করে হয়েছে, আমি জানি না ঠিক এখনও কত টাকা করে চার্জ আছে এখানে, একবার গিয়ে জিজ্ঞেস করবো তারপর তোমাদের কনফার্ম করে দেবো। তো এখন আপাতত আমি বসে আছি, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে রিটায়ারিং রুমের ডরমিটরিতে। তো একটু আগে আমি এসে পৌঁছলাম, একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে এখন এই ভিডিওটা করছি। আর একটু পরে আমি আউটসাইডে যাবো, হাওড়া স্টেশনের দিকে যাবো। হাওড়া স্টেশনের মধ্যেই আছি, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপর যাব, সেখান থেকে তোমাদের সব দেখাবো। তো এখন এক ঝলক দেখে নাও এই ডরমিটরিটার কি কন্ডিশন আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম কিন্তু এই ডরমিটরির সঙ্গে অ্যাটাচ নয়, ওয়াশরুমটা হচ্ছে নিচে যেখানে রিসেপশন আছে, রিসেপশনের পাশ দিয়ে ওয়াশরুমে যেতে হবে, এবং সেই ওয়াশরুমটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। অর্থাৎ যারা সিটিংয়ে আছে 10 টাকা পার ঘন্টা পিছু বা 50 টাকা পার ঘন্টা পিছু তারাও কিন্তু ইউজ করতে পারবে, আবার ডরমিটরিতে যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে। সবার জন্য কিন্তু টয়লেটটা কিন্তু এখানে ফ্রি, কিন্তু টয়লেটে তোমরা যদি সাবান বা ওই জাতীয় কিছু বা স্নান করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তোমরা যদি এখানে এসে ব্যবহার করতে চাও তাহলে কি তোমাদের সেটার সঙ্গে নিয়ে আসতে হবে, না এখান থেকে কিনতে হবে। তো যাই হোক, এখানে ব্যবস্থা খুব সুন্দর, অপরূপ ব্যবস্থা, এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অপরিষ্কারচ্ছন্নতার কোনো ব্যাপার নেই। তো আমি আপনাদের দেখাচ্ছি এই ডরমিটরিটা কীরকম। আমি একদম গেট দিয়ে ঢুকবো, গেট দিয়ে ঢুকে আমি এইখানে ঢুকলাম। এখানে কিন্তু দুটো বেড আছে, এই একটা বেড আছে, এই একটা বেড আছে, আর প্রত্যেকটা বেডের সঙ্গে কিন্তু একটা করে টেবিল দেওয়া আছে, টেবিল অ্যাটাচ করা আছে। আমার মোবাইল চার্জ হচ্ছে। আমার বেডটা হচ্ছে এইটা, 2 নম্বর বেডটা আমার, 1 নম্বরে কোনো লোক নাই। আর এটা দেখো ফুল এসি ফেসিলিটি আছে কিন্তু। আর এটা 12 ঘন্টার জন্য চার্জ লেগেছে 945 টাকা। এখানে চার্জিং পয়েন্ট আছে, অর্থাৎ মোবাইল চার্জ দিতে পারবে তোমরা। এখানে একটা সেন্টার টেবিল আছে, সেন্টার টেবিলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু লক আছে, এটা কিন্তু ইউজ করতে পারবে না। এটা তোমরা যদি ইউজ করতে চাও, কোনো মানি ব্যাগ বা পার্স বা সাইড ব্যাগ কিছু রাখতে চাও, তাহলে কিন্তু এটা 200 টাকা লাগবে সিকিউরিটি মানি হিসেবে। এটা কিন্তু রিফান্ডেবল। এটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু এখন 200 টাকা দিতে হবে। 200 টাকা দিলে এটা ওরা চাবি নিয়ে এসে এটা খুলে দেবে, তখন কিন্তু তোমরা এই সেন্টার টেবিলটা ইউজ করতে পারবে তোমাদের মানি ব্যাগ, পার্স ইত্যাদি রাখার জন্য। আর যদি সেরকম মনে করো না আমার দরকার নেই, আমি ব্যবহার করবো না, তাহলে 200 টাকা সিকিউরিটি মানি দিতে হবে না। আর এটা ইউজ করা হয়ে গেলে, তোমরা যদি ব্যবহার করো তাহলে ইউজ করা হয়ে গেলে আবার 200 টাকা তোমাদের ফেরত দিয়ে দেবে। তোমরা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন সেই 200 টাকার আবার তোমাদের ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে কন্ডিশন দেখাচ্ছি, খুব সুন্দর কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অপরিষ্কারচ্ছন্নতার কোনো সিন নেই। ফুল এসি, চিল্ড এসি। এখানে একটা রুম আছে, এটা একটা রুম আছে। এখানে একজন ভদ্রলোক ছিলেন একটু আগে, এখনই বেরিয়ে গেলেন। তো একটা রুম। আর এদিকে আরও আছে, একটা আছে, দুটো আছে, এরকম পরপর প্রচুর আছে। সব পর্দা দিয়ে সেপারেট করা আছে আলাদা করে, যাতে প্রাইভেসির জন্য করা আছে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে সবাই লোক আছে, সবাই বিশ্রাম করছে, ডিস্টার্ব করছেন। ওই জন্য এই যে কটা বেড ফাঁকা আছে সে কটা বেডের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। উপরে একটা আলো দেওয়া আছে, প্রত্যেকটা বেডের উপর আলো দেওয়া আছে, রিডিং লাইট আছে বা অবজারভেশন লাইট আছে। এছাড়া প্রত্যেকটা বেডের সঙ্গে সেন্টার টেবিল দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে। হচ্ছে কন্ডিশন। বিছানার কন্ডিশন খুবই ভালো, বালিশ থেকে শুরু করে এদিকে আছে কম্বল দেওয়া আছে, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে আমার বেড। আমার এই যে ব্যাগপত্র এখানে এসে রাখলাম,
এগুলো এখানে সব ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটগুলো সব কভার সাদা চাদর দিয়ে কভার দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পিলোটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেডও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আদর্শ একটা যে ডরমিটরি সেটা বলা যেতেই পারে। প্রাইসটা যেহেতু 12 ঘন্টার জন্য 945 টাকা নিচ্ছে, কিন্তু একদম ফুল চিল্ড এসি দিয়ে দিয়েছে, 24 ঘন্টা সবসময় এসি চলবে। তো সেই হিসেবে দেখলে 945 টাকা আমার মনে হয় কমই নিচ্ছে, কারণ এখন যে এসির যে ইলেকট্রিসিটির যা দাম হয়ে গেছে, যা বিল ওঠে, 945 টাকা 12 ঘন্টার জন্য আমার মনে হয় 600 থেকে 700 টাকা এমনি মানে উঠে যাবে। কিন্তু এটা খুব একটা ভালো সিস্টেম ব্যবস্থা করেছে। তো এই হচ্ছে কন্ডিশন ডরমিটরি। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি, আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে নিউ কমপ্লেক্সের সমস্ত কিছু ভিডিও নিয়ে কিছুক্ষণ পর। বাজে ঠিক 7টা বেজে 1 মিনিট। এর মধ্যে এখন আমি আছি হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। উল্টো দিকে দেখো, উল্টো দিকে এক্সিকিউটিভ লাউঞ্জে। স্টেশনের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আর এখানে ভিডিও করতে পারিনি। তোমরা যারা 23 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংয়ে আসতে চাইবে, তাদের কিন্তু সোজা এই 23 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম আমার পেছনে যে এক্সিকিউটিভ লাউঞ্জটা আছে সেখানে চলে আসতে হবে। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি। এবার চলো আমি তোমাদের এই এক্সিকিউটিভ লাউঞ্জটা রাস্তার দিক থেকে কেমন দেখতে লাগে সেই রাস্তার দিক থেকে তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ রাস্তার দিক থেকে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল বলে আমি এর ভিডিও করতে পেরেছিলাম। চলো সেখানে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এই এক্সিকিউটিভ লাউঞ্জেই রয়েছে ডরমিটরি, যে ডরমিটরিটা আমি 12 ঘন্টার জন্য বুক করেছি 945 টাকার বিনিময়ে। এখানে কিন্তু দুটো কমপ্লেক্স আছে, একটা আছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর একটা আছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। আমি এখন আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ঠিক বাইরে। এই এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরোলাম, বেরিয়ে ভিডিওটা করছি। আর এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরটা কীরকম, আমি যে ডরমিটরিতে আছি তার একটা ভিডিও আমি করলাম, সেটা আমি দেখাবো কিছুক্ষণ পর। আর একটা এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে, সেইগুলো সব আমি দেখাবো একটু পরে। আপনারা যদি রাস্তার দিক থেকে আসেন তাহলে নিউ কমপ্লেক্সের যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের একদম ঠিক সোজাসুজি অবস্থিত এই এক্সিকিউটিভ লাউঞ্জ। আর যদি প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা এই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে আসতে চান, তাহলে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের সোজাসুজি চলে আসতে হবে এই এক্সিকিউটিভ লাউঞ্জে। অর্থাৎ নিউ কমপ্লেক্সের এই এক্সিকিউটিভ লাউঞ্জে আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, একটা হচ্ছে প্ল্যাটফর্মের দিক দিয়ে আর একটা হচ্ছে রাস্তার দিক দিয়ে। আমি প্রথমে ছিলাম 23 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে এখন চলে এসেছি রাস্তার দিকে, আর দাঁড়িয়ে আছি নিউ কমপ্লেক্সের একদম ঠিক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এই দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। এইখানে এসে তোমাদের রিটায়ারিং রুম বুক করতে হবে। আর এইদিকে আছে ফুড কোর্ট। এই ফুড কোর্টের পাশে রয়েছে নিউ আমরের কাউন্টার, আর ঠিক এর পাশেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এইখানে ডবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম থেকে শুরু করে ডরমিটরি সমস্ত কিছু ব্যবস্থা আছে। হাওড়া স্টেশনের মধ্যেই এই এক্সিকিউটিভ লাউঞ্জটা একদম অবস্থিত। এখানে এসে তোমরা রাতে থাকতে পারবে, নাইট স্টে করতে পারবে। 12 ঘন্টার জন্য প্ল্যান আছে, 6 ঘন্টার জন্য ট্যারিফ আছে, এছাড়া 4 ঘন্টার জন্য একটা ট্যারিফ আছে। প্রতিদিন লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত থাকে হাওড়া স্টেশন। দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনেই কাটাতে হয়। অনেকেই সঠিক তথ্য না জানার কারণে প্ল্যাটফর্মে বসে কষ্ট পান, অথচ যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সে বাজেট অনুযায়ী চমৎকার সব বিশ্রামাগারের সুবিধা রয়েছে। আসুন জেনে নিই এই সুবিধাগুলো কিভাবে আপনার যাত্রাকে আরও আরামদায়ক করতে পারবে। ওই রাস্তাটা ধরে যেতে হবে। এই দেখো হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আমি এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে।
ওল্ড কমপ্লেক্সে 3টে থাকার ব্যবস্থা আছে। একটা আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ডরমেটরি থেকে শুরু করে ডাবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম সব কিছু পাওয়া যাবে। তাছাড়া সেখানে একটা খাবার ব্যবস্থা করা আছে। এছাড়া আছে আরও 2টো থাকার জায়গা। যে কোনো ওয়েটিং রুম বা বিশ্রামের জায়গা ব্যবহার করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার কাছে একটি বৈধ ট্রেনের টিকিট এবং পিএনআর নম্বর থাকতে হবে। এর পাশাপাশি নিজের একটি আসল সচিত্র পরিচয়পত্র অবশ্যই সাথে রাখা বাধ্যতামূলক। আমি এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে। ওল্ড কমপ্লেক্সে 3টে থাকার ব্যবস্থা আছে। একটা আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ডরমেটরি থেকে শুরু করে ডাবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম সব কিছু পাওয়া যাবে সেখানে। তাছাড়া সেখানে একটা খাবার ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এখানে একটা থাকার ব্যবস্থা করা আছে। আইআরসিটিসি রেল যাত্রী নিবাসে তোমরা যদি থাকতে চাও তাহলে এই লোকেশনটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যাওয়ার পথে এই রেল যাত্রী নিবাসটা পড়বে। এখানে কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে, সুযোগ সুবিধা আছে। তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউড নয়, তাই ভেতরে আমি ঢুকছি না, ভেতরে দেখাচ্ছি না কিছু। একবার যদি সম্ভব হয় রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে যদি কথা বলি, যদি অ্যালাউ করে তো করবো ভিডিও, না যদি অ্যালাউ করে তাহলে বাইরে থেকে ভিডিও করে আমি চলে যাব ওল্ড কমপ্লেক্সে। স্যার, এই যে রেল যাত্রী নিবাস, এখানে ভাড়া কীরকম আছে যদি একটু বলেন, আর সুযোগ সুবিধা কী কী আছে একটু যদি বলেন। রুম পাওয়া যায় আপনার, ভাড়া ওই যে লেখা আছে ওপেনলি, পাশে আপনার রুলস। আচ্ছা, ওল্ড কমপ্লেক্স দেখলাম এক্সিকিউটিভ লাউঞ্জ করা আছে, আর নিউ কমপ্লেক্সে একটা নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ খুলেছে। তো ওল্ড কমপ্লেক্সে মহিলাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আর নিউ কমপ্লেক্সে এখন জানতে পারলাম যে মহিলাদের জন্য ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে। তো এইখানে কি জেন্টস এবং মহিলা উভয়রাই কি থাকতে পারবে, না শুধু জেন্টসের জন্য ব্যবস্থা করা আছে, না শুধু মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে? রুমসের মধ্যে যে কোনো লোক থাকতে পারে, যাদের কাছে টিকিট থাকবে। ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারে, আবার যদি টিকিট চাই, ওভার টিকিটে পিএনআর নাম্বারটা চাই আর আইডি কার্ডটা চাই। ওল্ড কমপ্লেক্সে আবার নিউ কমপ্লেক্সে যদি জায়গা না পায়, যদি কোনো ফুল হয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে কি এখানে এসে খালি থাকলে নিশ্চয়ই পাবে। আচ্ছা, এটা ওপেনিং টাইম কটা থেকে শুরু হয়? আমাদের চেক আউট হলো সকাল 9টা, বুকিং সবসময় হতে থাকে। যে কোনো সময় বুকিং করতে পারবে, কিন্তু সকাল 9টার মধ্যে চেক আউট করতেই হবে। তো এখানে সমস্ত প্ল্যান দেওয়া আছে। স্যার, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ জাফর। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। রেল যাত্রী নিবাসে এসে তোমরা যদি থাকতে চাও তাহলে দেখো এখানে ভাড়া পড়ছে এসি ডাবল বেডরুম 1300 টাকা পড়বে পার নাইট। এসি ট্রিপল বেডরুম 1600 টাকা পার নাইট। এসি স্যুট রুম পড়বে 1870 টাকা পার নাইট। নন এসি ডাবল বেডরুম এটা পড়বে 927 টাকা পার নাইট। নন এসি ডরমিটরি বেডস এটা পড়বে 260 টাকা পার নাইট। এক্সট্রা অকুপেন্সি উইদাউট এক্সট্রা বেড এটা পড়বে 198 টাকা 24 ঘন্টার জন্য। আর সিকিউরিটি ডিপোজিট এখানে 100 টাকা। এই হচ্ছে মোটামুটি চার্ট। এটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের চার্ট। আমি এখন এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে ডরমিটরিতে। আমার পড়েছে 945 টাকা পার নাইট। তো আমি যদি ওইখানে পরিবর্তে এইখানে এসে বুকিং করতাম নন এসি ডরমিটরি যেটা আছে, তাহলে সেক্ষেত্রে কি আমার 260 টাকাতে হয়ে যেত? 274, 5% জিএসটি লাগে। সেটা কি এখন করা যেত? খালি থাকলে নিশ্চয়ই পাবে। এখন কি এই মুহূর্তে খালি আছে না নেই? সকালবেলা বেশি থাকে, বিকাল দিকে হতে থাকে। নিউ কমপ্লেক্সের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে কিন্তু তুলনামূলকভাবে ভাড়াটা কিন্তু অনেক কম পড়ছে, অনেক সস্তাই হচ্ছে। এই জিনিসগুলো তো অনেকে জানে না, ওই জন্য জানানো একটু দরকার আর কি। সেই হিসেবে নরমালি সব ভাড়া একই। আপনি ডরমেটরিতে ওখানে আছেন? হ্যাঁ, আমি ডরমিটরিতে আছি, এসিতে আছি, 945 টাকা দিয়ে আছি 12 ঘন্টার জন্য। আর এইটা স্যার যে 260 টাকা যেটা লেখা আছে, এটা কত ঘন্টার জন্য? সকাল 9টা পর্যন্ত, সকাল 9 AM চেক আউট। আপনি যে কোনো সময় আসবেন, ফাইনাল আপনার ভাড়াটা বুঝতে সকাল 9টা পেরেছি, পর্যন্ত। মানে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 সকাল ঘন্টা। 9টার সময় আসলে নেক্সট ডে সকাল 9টা। এখন আপনি বিকালবেলা 7:30টার সময় দাঁড়িয়ে আছেন, সকাল 9টা, মানে 14 ঘন্টা হলো প্রায়। বুঝতে পেরেছি, মানে ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত এটা এই ভাড়া আছে। 260 টাকা পর্যন্ত ভাড়া আপনারা নিচ্ছেন। আর তারপরে জিএসটি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে।
এই হচ্ছে আইআরসিটিসি যাত্রী নিবাসের মোটামুটি ভেতরের কন্ডিশন। এদিক দিয়ে ঢুকতে হবে, এদিকে বিভিন্ন খাবারের কাউন্টার আছে, আর এইখান থেকে এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। উপরে কিন্তু থাকার ব্যবস্থা আছে, উপরে এখন ভিডিও যেহেতু অ্যালাউড নয় সেহেতু এখান থেকে ভেতর করে বেরিয়ে যাচ্ছে। রেল যাত্রী নিবাস হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে অবস্থিত। আপনাকে যদি পুরো 1 রাত বা 24 ঘন্টা হাওড়া স্টেশনে কাটাতে হয় তবে নিউ কমপ্লেক্সে থাকা এই আইআরসিটিসির রেল যাত্রী নিবাস আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। এখানে 24 ঘন্টার ভিত্তিতে রুম দেওয়া হয় মাত্র 260 টাকায়। নন এসি ডরমিটরি থেকে শুরু করে 1300 টাকায় এসি ডাবল বেডরুম পাওয়া যায়। এখানে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত থাকার নিয়ম এবং মাত্র 100 টাকা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়। আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের যে কাউন্টারটা দেখালাম সেখান থেকে বেরিয়ে এই দিক দিয়ে সোজা হাঁটতে হবে ওল্ড কমপ্লেক্সের দিকে। আমি এখন রেল যাত্রী নিবাসের যে থাকার জায়গাটা আছে সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে। আর যে রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে সেই রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম সোজা হাঁটতে হবে। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। আমি যেটাতে আছি সেটা হচ্ছে নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। একটু বেশি স্বাচ্ছন্দ্য ও প্রাইভেসি চাইলে এক্সিকিউটিভ লাউঞ্জ হবে আপনার জন্য সেরা ঠিকানা। ওল্ড কমপ্লেক্সের 12 নম্বর এবং নিউ কমপ্লেক্সের 21 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের কাছেই এটি অবস্থিত। নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে আমি সোজা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানেও কিন্তু ঠিক নিউ কমপ্লেক্সের মতো থাকার ব্যবস্থা আছে, ডরমিটরি থেকে শুরু করে খাবার ব্যবস্থা এবং সেই সঙ্গে টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এখানে আছে। তোমরা ইচ্ছে করলে এখানে এসেও কিন্তু রাত্রিবাস করতে পারো বা কয়েক ঘন্টার জন্য এখানে স্টে করতে পারো। এছাড়া এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, ঘন্টা পিছু চার্জ নেওয়া হয়, সেই অপশানও কিন্তু তোমরা ইচ্ছে করলে সেই ব্যবস্থাও তোমরা গ্রহণ করতে পারো এখানে এসে। তো চলো তোমাদের দেখাই এই ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে কন্ডিশনগুলো কীরকম, ভেতরে সুযোগ সুবিধা কী কী আছে, খাবার ফেসিলিটি কীরকম, আজকে সমস্ত কিছু ডিটেলস দেখাবো। আর এর লোকেশনটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অবস্থিত এই এক্সিকিউটিভ লাউঞ্জ। আমি ছিলাম প্রথমে নিউ কমপ্লেক্সে এক্সিকিউটিভ লাউঞ্জে, সেখান থেকে স্ট্রেট হাঁটলে তোমরা এই রেল যাত্রী নিবাসের ঠিক পাশেই এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এই এক্সিকিউটিভ লাউঞ্জটা পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের এই লাউঞ্জটা কি ভেতর থেকে কেমন লাগে তার একটা ভিডিও দেখাই। অনেক সময় ট্রেন ধরতে অনেকটা আগে স্টেশনে পৌঁছাতে হয় অথবা গভীর রাতে ট্রেন থেকে নামতে হয়। এই পরিস্থিতিতে যাত্রীদের বিশ্রামের জন্য হাওড়া স্টেশনের ভেতরেই রয়েছে একাধিক থাকার ব্যবস্থা। বাজেট অনুযায়ী সাধারণ ওয়েটিং হল থেকে শুরু করে বিলাসবহুল এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই পাওয়া যায় এই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সের বিভিন্ন ওয়েটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং রিটায়ারিং রুমের ভাড়া, সুবিধা এবং বুকিংয়ের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওটি। হাওড়া স্টেশনে মূলত দুই ধরনের কমপ্লেক্স রয়েছে, একটি হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর একটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এই উভয় কমপ্লেক্সেই যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন থাকার জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়ার পাশেই অবস্থিত এই সিটিং এরিয়া। ওল্ড কমপ্লেক্সের 12 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বিপরীতে এবং ফুড প্লাজার ডান দিকে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সিটিং এরিয়া, অর্থাৎ আপনারা যদি বসে সময় কাটাতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে বসে সময় কাটাতে হবে এবং এখানে ঘন্টা পিছু চার্জ হচ্ছে 50 টাকা।
আর এই সিটিং এরিয়ার পাশেই একটা ফুড কোর্ট আছে, যেখানে আপনারা শুকনো খাবার পেয়ে যাবেন। বিভিন্ন ফ্রুট জুস থেকে শুরু করে আইসক্রিম, এছাড়া শুকনো ফাস্টফুড আপনারা এই ফুড কাউন্টার থেকে পেয়ে যাবেন। এখানে এসি, টিভি, গিজার, অ্যাটাচ বাথরুমের পাশাপাশি এই ফুড কাউন্টারটিও আপনারা দেখতে পাবেন। আর এই ফুড কোর্টের একদম ঠিক পাশেই রয়েছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের রিসেপশন কাউন্টার। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের মানে ভেতরের দৃশ্য। এখানে সবাই বসে আছে, বসে সময় কাটাতে পারবেন আপনারা, আর ইচ্ছা করলে এখান থেকে খাবার নিয়ে খেতে পারবেন। এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, সিটিংয়ের সঙ্গে টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেটে আপনাদের জন্য কোনো পয়সা দিতে হবে না, কিন্তু টয়লেট ইউজ করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সেগুলো কিন্তু আপনাদের কিনতে হবে। উপর দিকে যাচ্ছি, উপর থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেটা কীরকম লাগে আবার দেখিয়ে দিচ্ছি। একটা দুর্দান্ত ভিউজ আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখান থেকে খাবারের কাউন্টারটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে সবাই বসে আছে, আর টিভি দেখার এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা আছে। আর সেই সঙ্গে আছে সাইডে ডিসপ্লে, কোন ট্রেন কখন ছাড়বে, কখন অ্যারাইভ করছে, কখন ডিপার্চার করছে, সেটা সমস্ত তথ্য ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। রুম নাম্বার 101 থেকে 104, এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে রিটায়ারিং রুমের সমস্ত ডবল এসি বেডরুমস। এখানে 4টে রুম আছে, 101, 102, 103 আর 104। রুমগুলো এখানে আছে। এখান থেকে এরকম করে বেরিয়ে একটু গেলেই এক্সিকিউটিভ লাউঞ্জটা চোখে পড়বে। আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে যে রিসেপশন আছে, সেই রিসেপশনের পাশেই যে কাঁচের দরজাটি আছে সেখান থেকে আপনাদের বেরোতে হবে, এবং সেখান দিয়ে বেরিয়ে আপনারা একদম 12 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পড়বেন। অর্থাৎ হাওড়া স্টেশনের একদম 12 নম্বর প্ল্যাটফর্মের উপরেই এটি অবস্থিত। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে ঢুকতে হবে এখান দিয়ে। আমি এখান দিয়ে ঢুকেছিলাম, আর বেরোলাম কোন দিক দিয়ে? এই দিক দিয়ে বেরোলাম। এখান দিয়ে বেরোলাম। এই দুটো এক্সিকিউটিভ লাউঞ্জ ছাড়াও আরও দুটো কিন্তু হাওড়া স্টেশনে থাকার ব্যবস্থা আছে। একটা তো রেল যাত্রী নিবাস দেখালাম, সেই সঙ্গে আরও দুটো জায়গা কিন্তু আছে হাওড়া স্টেশনের মধ্যে। আমি জানি না ভিডিও আমাকে অ্যালাউ করবে কিনা। যদি অ্যালাউ করে তো দেখাবো তোমাদের, আর যদি অ্যালাউ না করে তাহলে দেখাতে পারবো না। সেটা হচ্ছে আপার ক্লাস রিটায়ারিং রুম, আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস রিটায়ারিং রুম। এই দুটো রিটায়ারিং রুম কিন্তু হাওড়া স্টেশনের মধ্যে অবস্থিত। আর আপার ক্লাস যে রিটায়ারিং রুমটা আছে সেটা 10 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে অবস্থিত। আর সেকেন্ড ক্লাস রিটায়ারিং রুম যেটা আছে হাওড়া স্টেশনের মধ্যে, সেটা 6 আর 7 যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের উল্টো দিকে অবস্থিত। তো আমি এখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের একদম গেটের সামনে চলে এসেছি। আমি জানি না ভেতরে আমি এই দুটো রিটায়ারিং রুমে ভিডিও করতে পারবো কি না। আমি ওল্ড কমপ্লেক্সের গোটা কমপ্লেক্সটা একটা ভিডিও করলাম, সেই সঙ্গে রেল যাত্রী নিবাসের একটা ভিডিও করলাম। এবার আমি ঢুকবো স্টেশনের মধ্যে, ঢুকে দেখি তোমাদের দেখাতে পারি কি না যে
এই হাওড়া স্টেশনের মধ্যে যে দুটো রিটায়ারিং রুম আছে সেই দুটো রিটায়ারিং রুমের ভিডিও আমি দেখাতে পারি কিনা আমি চেষ্টা করে দেখি। যদি অ্যালাউ করো তাহলে দেখাবো, আর অ্যালাউ না করলে কিছু করার নেই, আমি সোজা চলে যাবো আবার আমার নিউ কমপ্লেক্সে রিটায়ারিং রুমে যেখানে আমি উঠেছি। ট্রেন আসতে কয়েক ঘন্টা দেরি থাকলে প্ল্যাটফর্মে ভিড় এড়িয়ে সামান্য খরচে বিশ্রাম নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে এই হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের 10 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে থাকা এই আপার ক্লাস এসি ওয়েটিং রুমে প্রতি ঘন্টায় মাত্র 10 টাকা এবং 12% জিএসটির বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে আরামদায়ক বসার জায়গা, লাগেজ রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন শৌচাগার রয়েছে। শিশুদের জন্য চার্জ এখানে অর্ধেক এবং জরুরি জিনিসপত্র যেমন সাবান ও টুথপেস্ট কেনার সুবিধাও রয়েছে। এছাড়াও রয়েছে স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। যারা স্লিপার ক্লাসের যাত্রী তাদের জন্য 6 ও 7 নম্বর প্ল্যাটফর্মের কাছে আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা করা আছে। তবে একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপার ক্লাস এসি ওয়েটিং রুম এবং স্লিপার ক্লাস ওয়েটিং রুমে শুধুমাত্র বসার জন্যই ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু শোয়ার কোনো ব্যবস্থা নেই এবং বসার জন্য চার্জ হচ্ছে ঘন্টা পিছু 10 টাকা করে। স্লিপার ক্লাস ওয়েটিং হলটি 6 ও 7 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বিপরীতে অবস্থিত। প্রথম তলায় এটি পাওয়া যাবে। আর এখানে প্রবেশ মূল্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তবে আপনার কাছে স্লিপার ক্লাসে একটি বৈধ টিকিট থাকতে হবে। এখানে বসার জন্য পর্যাপ্ত আসন ও মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা করা আছে। আর এসি আপার ক্লাস ওয়েটিং হলটি 10 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে অবস্থিত। সিঁড়ি বা লিফট দিয়ে প্রথম তলায় উঠলেই এই ওয়েটিং হলটি আপনারা পেয়ে যাবেন। এখানে প্রবেশ মূল্য প্রতি ঘন্টায় 10 টাকা প্লাস 12% জিএসটি। এই এসি আপার ক্লাস ওয়েটিং হলে আপনারা আরামদায়ক চেয়ার, ফুড স্টল ও চার্জ দিয়ে স্নান ও শৌচালয় ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। পুরুষ ও মহিলাদের জন্য এখানে আলাদা বসার ব্যবস্থা আছে। এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না, সরাসরি কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে। এছাড়া আরেকটি আছে, সেটি হচ্ছে ওল্ড কমপ্লেক্সের রিটায়ারিং রুম। এটি 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে এসে লিফট বা সিঁড়ি দিয়ে আপনাদের এই রিটায়ারিং রুমে পৌঁছাতে হবে। কিন্তু বর্তমানে এখন এটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সেই জন্য এর বুকিং এখন বন্ধ আছে। আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এটি অনলাইনে বুক করতে হয়। এছাড়া আরেকটি রয়েছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস, যেটার ভিডিও আমি একটু আগে দেখালাম। ওল্ড কমপ্লেক্স থেকে কিছুটা হেঁটে নিউ কমপ্লেক্সে গেলেই এটি আপনারা পেয়ে যাবেন। এখানে স্পট বুকিং করতে হয়। বুকিংয়ের জন্য আপনার যাত্রা শুরু এবং শেষের কনফার্ম টিকিট দেখানো বাধ্যতামূলক। আর এখানে রিসেপশনে ভাড়ার তালিকা দেওয়া থাকে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি এর ভিডিও করতে পারিনি। তাই হাওড়া স্টেশনে কোন কোন প্ল্যাটফর্মের উল্টো দিকে এই ওয়েটিং হলগুলো অবস্থিত তা ছবির মাধ্যমে আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। স্টেশন চত্বরে ভিডিওগ্রাফি এখন অ্যালাউ করছে না, খুব কড়াকড়ি রেস্ট্রিকশান আছে, তাই ভেতরে আর গেলাম না। আমি বাইরে থেকে তোমাদের হাওড়া স্টেশনে এসে কোন কোন জায়গায় থাকতে পারবে আমি 3টে জায়গায় ভিডিও দেখালাম। একটা হচ্ছে নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটাতে আমি আছি। আর একটা দেখালাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, সেখানে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে দেখালাম। আর একটা হচ্ছে রেল যাত্রী নিবাস। এই 3টে জায়গার আপাতত ভিডিও দেখালাম। যদি সম্ভব হয় কাল সকালে যখন বন্দে ভারত এক্সপ্রেস ধরবো তখন তো আমাকে একদম হাওড়া স্টেশন ঢুকতে হবে, তখন যদি পারি একবার অনুমতি নিয়ে বাকি যে দুটো জায়গা আছে হাওড়া স্টেশনে সেই দুটো জায়গার একটা ভিডিও করার চেষ্টা করব যদি সম্ভব হয়। আর না হলে এই তিনটে জায়গা তো ভিডিও রইলো। আর সেই সঙ্গে আমি এই জায়গায় কি করে এখানে এসে কীভাবে তোমরা রুমগুলো বুক করবে, কত টাকা চার্জ করবে, সব কিছু পরে আমি লিখে দেবো। আবার আমার ডেসক্রিপশন বক্সের থেকে শুরু করে যখন ভিডিও চলবে তখন সে ভিডিওর মধ্যে লিখে দেবো। প্রত্যেকটা রুমের ভাড়া দেওয়া থাকবে, 24 ঘন্টার জন্য কত ভাড়া পড়বে সেটা দেওয়া থাকবে, 12 ঘন্টার জন্য কত ভাড়া পড়বে সেটা দেওয়া থাকবে। এছাড়া এই সমস্ত লোকেশনগুলো আমি উল্লেখ করে দেবো। তো এখন আপাতত আমি ওল্ড কমপ্লেক্স থেকে আবার চলেছি নিউ কমপ্লেক্সের দিকে, নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। এইটা হচ্ছে নিউ কমপ্লেক্সের বিল্ডিং। এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংটা ছাড়িয়ে আরও সোজা যেতে হবে। রুটটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ট্রেট যাব। আমি যেখান থেকে যাত্রাটা শুরু করেছিলাম, এখান থেকে হাঁটা শুরু করেছিলাম, আবার এখানে ফিরে এলাম। আর এই পাশে রয়েছে ফুড কোর্ট মিও আমারে। তো চলো এবার তোমাদের দেখাই যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরটা কীরকম। ঢুকেই এরকম একটা ভিউ পাবে। এদিকে একটা বড় টিভি আছে, টেলিভিশন আছে, পাশে আছে সাউন্ড বক্স,
এছাড়া এখানে বসে থাকার ব্যবস্থা আছে। এখানে পার ঘন্টা পিছু 50 টাকা চার্জ আছে। তো তোমরা যদি বসে সময় কাটাতে চাও সে ব্যবস্থা এখানে করা আছে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি অবস্থিত। ঘন্টায় 50 টাকার বিনিময়ে আপনারা এখানে এসির সোফায় বসার সুযোগ পাবেন। এছাড়া ব্যবসায়িক কাজের জন্য 400 টাকা থেকে 500 টাকার মধ্যে 6 থেকে 8 জনের কনফারেন্স রুম এখানে ভাড়া পাওয়া যায়। একা ভ্রমণকারীদের জন্য মাত্র 420 টাকায় 4 ঘন্টার জন্য এসি ডরমিটরি এবং পরিবার নিয়ে থাকলে 1365 টাকায় 12 ঘন্টার প্রাইভেট রুম এখানে পাওয়া যায়। এই প্রাইভেট রুমে কিং সাইজ বেড, টিভি এবং গিজার সহ বাথরুম থাকে। নিউ কমপ্লেক্সের ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক সোজাসুজি এই লাউঞ্জটি রয়েছে। এখানে বসার খরচ প্রতি ঘন্টায় 50 টাকা। এছাড়া কনফারেন্স রুম রয়েছে এই লাউঞ্জে, যার ভাড়া 500 টাকা। ডরমিটরি ভাড়া হচ্ছে ওল্ড কমপ্লেক্সের মতোই, 4 ঘন্টায় লাগবে আপনাদের 448 টাকা, 8 ঘন্টায় পড়বে 784 টাকা, আর 12 ঘন্টায় পড়বে 1008 টাকা জিএসটি সমেত। এসি ডাবল বেডরুম, টিভি, ইন্টারকম, ওয়ার্ডরোব এবং পরিচ্ছন্ন শৌচালয় পেয়ে যাবেন এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। বুকিংয়ের জন্য আপনাদের পিএনআর অবশ্যই এখানে দেখাতে হবে। যদি ডরমিটরি বুক করতে চান তাহলে এখানকার কাউন্টার থেকে আপনারা সরাসরি সেটি বুক করতে পারবেন। আর যদি এসি ডাবল বেডরুম এখানে বুক করতে চান তাহলে বুক করার মোটামুটি 8 ঘন্টা আগে আপনাদের আমি যে নাম্বারটা স্ক্রিনে উল্লেখ করেছি সেই নাম্বারে ফোন করতে হবে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের খাবার জায়গা। আপনাদের এখান থেকেই নিজের হাতে খাবার নিয়ে খেতে হবে। আর এর ঠিক পাশেই অবস্থিত ওয়াশরুম। ওয়াশরুমটা এখানে অবস্থিত। এখানে স্নান করার ব্যবস্থা আছে, গিজার আছে, শাওয়ার আছে, এখানে ট্যাপ আছে, একটা জল আছে। আর এটা হচ্ছে ল্যাট্রিন, ওয়েস্টার্ন ল্যাট্রিন আছে, এদিকে একটা ল্যাট্রিন আছে। মোট 2টো ল্যাট্রিন আছে। আর এখানে স্নান করার ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুমের ভেতরে কন্ডিশন। আয়না আছে, একটা বিশাল বড় আয়না আছে, আয়নার উপরে টিউবলাইট আছে, এখানে ওপরে সিলিংয়ে লাইট আছে, এখানে ফ্যান সিস্টেম আছে, তারপর এদিকে পাখা আছে, এদিকে বেসিন আছে, আর এদিকে ইউরিনাল আছে। আর এই টয়লেট থেকে বেরিয়ে এদিকটা এলেই আবার সিটিংয়ের জায়গায় চলে আসবে। এখানে একটা ফলের কাউন্টার করা আছে। যদি ফ্রুট জুস খেতে যাও এখানে বিভিন্ন রকম ফ্রুট জুস পাওয়া যায়। এদিকে এসি লাগানো আছে, এয়ার কুলার আছে। এই দরজাটা দিয়ে আপনারা সোজা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমটা হচ্ছে 6 জন একসঙ্গে বসে সময় কাটাতে পারবেন আপনারা। আর কনফারেন্স রুমের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভাড়া হচ্ছে 500 টাকা প্রতি ঘন্টা। 6 জন একসঙ্গে বসতে পারবেন। আর এখান থেকে ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি। এই ভিউ আসছে। এবার আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি। এখান থেকে ভিউটা এরকম আসছে। খাবার জায়গায় নিচ থেকে দেখালাম যেটা, এখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে সিটিংয়ের ব্যবস্থা। ওপর থেকে এরকম ভিউটা আসছে। আর এইদিকে সব ডাবল বেডরুমগুলো আছে, সব ডাবল বেডরুম। এগুলো সব ডাবল বেডরুম। তোমরা যদি এখানে এসে ডাবল বেডরুম বুক করতে চাও তাহলে কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা খুব কম। কমসে কম 24 থেকে 48 ঘন্টা আগে কিন্তু তোমাদের বুক করতে হবে। আর এখানে এসে একমাত্র থাকার উপায় হচ্ছে ডরমিটরি। এক্সিকিউটিভ লাউঞ্জে সে ডবল বেডরুমগুলো ঠিক পরপর যেখানে অবস্থিত সেখানে হেঁটে বেড়াচ্ছি। এই লবিটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এই চারপাশে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ডাবল বেডরুম। এগুলো কিন্তু সব লক করা আছে, ঢোকা যাবে না। এই লবিটা দিয়ে বেরোলেই এই ভিউটা পাচ্ছ তোমরা। সিটিংয়ের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে ডরমিটরি, ডিএম, ডরমিটরি ফর মেন। এখান দিয়ে একটা আয়না পাবে তোমরা। পরপর বেডগুলো সাজানো আছে।
পরিষ্কার পরিচ্ছন্ন। একদম ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে নিউ কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জের একদম বাইরে থেকে ভেতরের দৃশ্য তোমাদের দেখালাম। যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেখানটা কেমন, সিটিংয়ের ব্যবস্থাগুলো কীরকম, খাবার দাবার কী কী পরিবেশন করা হচ্ছে। আর পাশে একটা ফলের ফ্রুট জুসের কাউন্টার আছে, সেই থেকে ফাস্ট ফুডের কাউন্টার আছে, বিভিন্ন রকম মিষ্টি, কেক, শুকনো খাবার আছে। তোমরা যদি বসে সময় কাটাতে চাও তাহলে নিউ কমপ্লেক্সে যে এক্সিকিউটিভ রুমটা আছে তার ভাড়া হচ্ছে 50 টাকা পার ঘন্টা। আর সেই সঙ্গে ওল্ড কমপ্লেক্সে এসে তুমি যদি ডরমিটরিতে থাকতে চাও তাহলে কিন্তু 12 ঘন্টার জন্য 945 টাকা দিতে হবে। আবার যদি নিউ কমপ্লেক্সে এসে ডরমিটরিতে থাকতে চাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 945 টাকায় দিতে হবে। আর মাঝখানে একটা আছে রেল যাত্রী নিবাস, সেখানে কিন্তু নন এসি ব্যবস্থা আছে, নন এসি ডরমিটরি আছে। সেখানে কিন্তু সকাল 9টার মধ্যে চেক আউট করতেই হবে। তোমরা যে টাইমে ঢোকো না কেন, যদি 1 ঘন্টার জন্য ঢোকো, যদি সকাল 8টায় ঢোকো তাহলে 9টার সময় ছেড়ে দিতে হবে। আবার যদি রাত 2টোর সময় ঢোকো সেটাও পরের দিন সকাল 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। সেটা 2 ঘন্টার জন্য হোক, 4 ঘন্টার জন্য হোক, 6 ঘন্টার জন্য হোক, তোমাদের 260 টাকা দিতে হবে। ওটা নন এসি। এছাড়া ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এতটা নেই। এখানে যেমন নিট অ্যান্ড ক্লিন একটা ব্যবস্থা আছে, এখানে কিন্তু অতটা নিট অ্যান্ড ক্লিন নেই। ওখানে ভেতরে আমি ঢুকতে পারলাম না, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওখানে যিনি ম্যানেজার ছিলেন তার সঙ্গে কথা বললাম, ভেতরে ভিডিওগ্রাফি আর করলাম না, ওখানে অ্যালাউ নেই আমি জানি। আর সেই সঙ্গে রেল যাত্রী নিবাসে যে চার্টটা থাকার যে ভাড়া কত ভাড়া পড়বে সেটা তোমাদের একটা দেখিয়ে দিলাম। চার্টটা দেওয়া ছিল ওখানে, তার একটা ভিডিও করলাম, সেটা আমার চ্যানেলে দেখাবো। নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্স বা ওল্ড কমপ্লেক্স থেকে যখন নিউ কমপ্লেক্সের দিকে আসবে ঠিক মাঝখানে পড়বে রেল যাত্রী নিবাসটা। ভাইটাল 3টে থাকার জায়গা এই হাওড়া স্টেশনে আছে। IRCTC রিটায়ারিং রুম সমেত, যেটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, মাঝখানে রয়েছে রেল যাত্রী নিবাস, আর তারপরে রয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। এখন আমি আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ডরমিটরি রুমে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ আর ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ যদি তোমরা ঘরে বসে বুক করতে চাও ডবল বেডরুম, তাহলে তার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি পরে আমার চ্যানেলে মেনশন করে দেবো। সেই ফোন নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে ঘর থেকেই সেটা বুক করতে পারবে, তারপর এখানে এসে থাকতে পারবে। মোটামুটি সেটা তোমাদের 24 থেকে 48 ঘন্টা আগে বুক করতে হবে। তোমরা যেদিন আসছো সেদিন এসেই যদি এখানে ডবল বেডরুম চাও, নিউ কমপ্লেক্সের বা ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে যে ডবল বেডরুম সেটা যদি চাও বুক করতে চাও, সেটা কিন্তু পারবে না। তোমাদের কমসে কম 24 থেকে 48 ঘন্টা আগে তোমাদের বুক করতে হবে। সেটা যে ফোন নাম্বারটা দেবো সেই ফোন নাম্বারে ফোন করে করতে হবে। আর যদি এখানে এসে সঙ্গে সঙ্গে ডরমিটরি বেড বুক করতে চাও তাহলে সেটা কিন্তু এখানে এসে সঙ্গে সঙ্গে করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 945 টাকা দিতে হবে। আর তোমাদের আধার কার্ড আর সেই সঙ্গে যে PNR নাম্বারটা আছে সেই PNR নাম্বারটা এখানে জমা করতে হবে রিসেপশানে। তাহলেই সঙ্গে সঙ্গে কিন্তু যদি বেড খালি থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ডরমিটরি বেড তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। একটু পরে নিচে যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাল সকাল 5টা 55 আমার বন্দে ভারত এক্সপ্রেস। সেই বন্দে ভারত এক্সপ্রেসে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে সেগুলো সব তুলে নিয়ে আসবো। চেষ্টা করব যদি অ্যালাউ করে, আমি জানি না এখন বন্দে ভারত এক্সপ্রেসে ভিডিও করতে দেবে কি না। যদি অ্যালাউ করে তাহলে দেখাবো, নাহলে কিছু করার নাই, যেটুকু পারবো চেষ্টা করব তুলে আনার। তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি আর শুরু করে দিয়েছি আমার দার্জিলিং ভ্রমণ কাহিনী। এখন বাজছে ঠিক রাত 9:55। এইমাত্র রাতের খাওয়া কমপ্লিট করলাম, আর কমপ্লিট করে এখন চলে এসেছি আবার উপরে। রাতের খাওয়া খেতে হলে এই ডরমিটরি রুমের নিচেই খাওয়ার কাউন্টার আছে, সেখান থেকে সেলফ সার্ভিস আছে। এখানে কিন্তু কেউ আপনাদের পরিবেশন করে দেবে না বা কেউ ওয়েটার এসে খাবার দিয়ে যাবে না। আপনাদের প্রথমে কাউন্টারে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর কাউন্টার থেকে একটা বিল দেবে, সেই বিলটা নিয়ে যেখান থেকে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে সেখানে গিয়ে বিলটা দিলেই ওরা আপনার হাতে খাবার ধরিয়ে দেবে। আপনি যে খাবার অর্ডার করবেন সেই খাবারটাই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি করে আপনার হাতে ধরিয়ে দেবে। আপনাকে নিজের থেকে হাতে করে নিয়ে তারপর টেবিলে বসে খেতে হবে। এই হচ্ছে এখানকার নিয়ম, এখানকার সিস্টেম। এবং খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার যে বাসি থালা বাটি গ্লাস আছে সেগুলো ওয়েটার এসে নিয়ে যাবে। তো রাতের খাওয়া কমপ্লিট করলাম। তো ওইখানে ভিডিও অ্যালাউ ছিল না, ভিডিও করা বারণ ছিল। দূর থেকে করা যেতে পারে কিন্তু যখন খাবার টাইমে কিন্তু ভিডিও করা যাবে না, এটা মাথায় রাখবেন। ওই জন্য আর খাবার দৃশ্যের ভিডিও আমি করতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আবার ওপরে, এবার শুয়ে পড়বো। সকাল 6টায় আমার বন্দে ভারত এক্সপ্রেস, তাড়াতাড়ি উঠতে হবে।
আর আমার এই ডরমিটরি চেক আউট টাইম হচ্ছে ভোর 5টা পর্যন্ত আমি থাকতে পারবো। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো গেল। একটা খুব সুন্দর ট্রেন জার্নি করলাম, শান্তিনিকেতন এক্সপ্রেসে এলাম, তারপর এই কলকাতার হাওড়া স্টেশনে একদম ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে সমস্ত ডরমিটরির সমস্ত এক্সিকিউটিভ লাউঞ্জের একটা ভিডিও করলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। Under Bharat Express, the new platform number 6 and